হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করবো সেটার নাম হচ্ছে কি বলতো, স্টেরিও সমানতা। আমরা গতদিন তোমার গাঠনিক সমানতা কি জিনিস সেটা দেখে আসছিলাম। তো চলো আমরা একটু রিপিট করি জিনিসটা। বেসিক্যালি কি ছিল দেখো তো ভাই, আমরা বেসিক্যালি সমানতা যে জিনিসটা ছিল ওইটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম। সমানতা এই টপিকটা হচ্ছে আমরা ভাই বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করছিলাম। একটা ভাগের নাম ছিল তোমার হচ্ছে ভাই গাঠনিক সমানতা, এবং আরেকটা ভাগের তোমার নাম ছিল কি বলতো ভাই, স্টেরিও সমানতা। এখন আমরা তো গত লেকচারে তোমার গাঠনিক সমানতা সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করছি, তাই না? তা আমরা কি করব বলতো, এই লেকচারটাতে আমরা শুধুমাত্র আলোচনা করব স্টেরিও সমানতা নিয়ে। আরো যদি স্পেসিফিকভাবে বলি, স্টেরিও সমানতাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছিলাম গত লেকচারে। কিন্তু কেউ যদি গত লেকচারটা দেখে না থাকো, আগে গত লেকচারটা একটু কষ্ট করে দেখে আসিও ভাই তোমরা। তো দেখো তো, স্টেরিও সমানতা আসলে দুইটা ভাগ ছিল। একটাকে আমরা কি বলছিলাম, একটাকে আমরা বলছিলাম তোমার হচ্ছে ভাই জ্যামিতিক সমানতা, যার আরেকটা নাম ছিল তোমার হচ্ছে ভাই সিস ট্রান্স সমানতা, রাইট? তারপর তোমার আরেকটা যে ভাগটা ছিল সেটাকে আমরা কি বলতাম বলতো, সেটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই আলোক সমানতা। এগুলো আমরা গত লেকচারে দেখে আসছি। কিন্তু গত লেকচারে আমরা এই দুইটা মানে জ্যামিতিক সমানতা, আলোক সমানতা অথবা ইন ডিটেলসে স্টেরিও সমানতা, এগুলো নিয়ে আমরা তেমন কোনো আলোচনা করি নাই। আমরা আলোচনা করবো এই লেকচারগুলোতে। আমি যদি আরো স্পেসিফিকভাবে বলি, অলরেডি আমাদের গাঠনিকের আলোচনা শেষ। আমরা এই লেকচারটাতে শুধুমাত্র জ্যামিতিককে নিয়ে আলোচনা করব। পরবর্তী লেকচারে আমরা আলোক সমানতা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা স্টার্ট করি জিনিসটা। তো আমরা প্রথমে জ্যামিতিক সমানতাকে আলোচনা করার জন্য আমার আগে বুঝতে হবে, যেহেতু জ্যামিতিক সমানতা স্টেরিও সমানতা থেকে আসছে, মানে যেহেতু জ্যামিতিক সমানতা হচ্ছে তোমার স্টেরিও সমানতার একটা প্রকারভেদ, তাহলে আমাদের আগে বোঝা দরকার যে স্টেরিও সমানতা জিনিসটা কি। তো খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে এখানে মুছে একটু পরিষ্কার করে দেখাই, আমরা গত লেকচারে কি বলে আসছি। আমরা গত লেকচারে বলে আসছি যে, দেখো তো এখানে তুমি যদি আমাদের এগুলো মনে পড়ে কিনা, গাঠনিক সমানতার ক্ষেত্রে বেসিক্যালি কি হয় দেখো তো, গাঠনিক সমানতার ক্ষেত্রে তোমার হচ্ছে ভাই আণবিক সংকেত সেম থাকে, রাইট? আণবিক সংকেত যেটা থাকে ওটা তোমার হচ্ছে ভাই দুটো যৌগের ক্ষেত্রে সেম থাকে। কিন্তু এদের ক্ষেত্রে কি হয় দেখো তো, এদের ক্ষেত্রে তোমার গাঠনিক সংকেত যে জিনিসটা আছে ওইটা হচ্ছে ভাই ভিন্ন ভিন্ন থাকে। তার মানে দুইটা যৌগের মধ্যে কি সেম থাকে না, গাঠনিক সংকেত সেম থাকে না। কিন্তু যৌগগুলোর মধ্যে কি সেম থাকে, আণবিক সংকেত সেম থাকে। তো গাঠনিক সংকেত সেম না হওয়ার কারণে এদের মধ্যে কি হয়, এদের যৌগগুলোর ধর্মে পার্থক্য দেখা দেয়। এখন ধর্ম কয় প্রকার, একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে তোমার রাসায়নিক। তো ওই দুই ধর্মে পার্থক্য দেখা দেয়, ওইটাকে আমরা গাঠনিক সমানতা বলছিলাম। এবং আমরা এটাও বলছিলাম স্টেরিও সমানতা যেটা ছিল সেটা কি ছিল বলতো, এদের ক্ষেত্রে তোমার হচ্ছে ভাই আণবিক সংকেত যে জিনিসটা আছে সবগুলো যৌগের জন্য আণবিক সংকেতও সেম হবে, এবং তোমার মজার ব্যাপার এই ক্ষেত্রে গাঠনিক সংকেতও সেম হবে। তাহলে ভাই এখানে এটা সমানু কেমনে হইলো, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, সমানু হইতে হলে তো ধর্মে পার্থক্য থাকতে হবে। তো বেসিক্যালি কি হয়, এদের আসলে ত্রিমাত্রিক বিন্যাসে পার্থক্য দেখা দেয়। এদের আসলে কি হয় বলতো, ত্রিমাত্রিক বিন্যাসে পার্থক্য দেখা দেয়। আমি যদি আর স্পেসিফিকভাবে বলি, 3D যে অবস্থানটা আছে, মানে ত্রিমাত্রিক বিন্যাস জিনিসটা কি দেখো তো ভাই, 3D অবস্থান না? তো আলোক সমানতার ক্ষেত্রে এদের আণবিক সংকেত যদিও সেম থাকে, গাঠনিক সংকেত যদিও সেম থাকে, কিন্তু এদের কিসে কিসে তোমার পার্থক্য দেখা দেয়, 3D যে স্ট্রাকচার আছে। এখন দেখো, এখন কথা হচ্ছে ভাই, অনেকে বলতে পারে যে ভাই 3D স্ট্রাকচারের আমার কাজটা কি। খেয়াল করে দেখো, বাস্তবে যে সকল বস্তু থাকে তোমার, ওগুলো বেশিরভাগ কি হয় 3D না? তার মানে ওগুলা যে যে কণাগুলো দ্বারা গঠিত হয়েছে ওদের স্ট্রাকচারটা তো 3D ভাবে আছে। তাহলে তোমার কিন্তু 3D ভাবে জিনিসটা শিখতে হবে। তো এই যে 3D ভাবে যখন তোমার যে এদের যখন অবস্থানটা যখন বা কনফিগারেশনটা যখন তোমার ভিন্ন হয়, মানে দ্যাট মিনস এই তোমার স্টেরিও সমানতাতে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সেম হইলো, যৌগগুলোর কি সেম হয় না, ত্রিমাত্রিক বিন্যাস সেম হয় না। আর এই ত্রিমাত্রিক বিন্যাস সেম না হওয়ার জন্য এদের মধ্যে খুব সামান্য পরিমাণে কি হয়, ধর্ম পার্থক্য দেখা দেয়। আর ধর্ম পার্থক্য দেখা দেওয়া মানেই সেটাকে আমরা কি বলতে পারি, এক ধরনের সমানতা বলতে পারি। সো বেসিক্যালি স্টেরিও সমানতা জিনিসটা কি, তাহলে আমরা যদি রিপিট করি, দেখো স্টেরিও সমানতা জিনিসটা হচ্ছে যে একই আণবিক সংকেত, দ্যাট মিনস এখানে আণবিক সংকেতটা হুবহু সেম থাকবে। তারপর বলতেছে একই গাঠনিক সংকেত, তার মানে এখানে গাঠনিক সংকেত তোমার সেম থাকবে, কিন্তু দেখা যাবে কি এদের মধ্যে ত্রিমাত্রিক অবস্থান বিন্যাস ভিন্নতা। এই জিনিসটা কি, এটা আমরা ডিটেলস আলোচনা করব সামনে, যে ত্রিমাত্রিক বিন্যাস বলতে আমরা আসলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, আমরা সব আলোচনা করব। তো এই ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে কি হয়, পার্থক্য দেখা যায়। এবং এই যৌগগুলোকে তখন কি বলা হয়, স্টেরিও সমাণু বলা হয়। এবং এদের এই ধর্মটাকে বলা হচ্ছে বেসিক্যালি স্টেরিও সমানতা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে ডিফারেন্সটা কোথায়, গাঠনিক সমানতায় তোমার আণবিক সংকেত সেম থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন থাকে। এবং আরেকটা জিনিস এখানে আসলে 3D স্ট্রাকচারটাকে আমরা কাউন্ট করি না, তাই না? জিনিসটা এখানে আমরা এটাকে কাউন্ট করি না। কিন্তু এখানে দেখো তো, এই স্টেরিও সমানতাতে কি হয়,
আণবিক সংকেত সেম থাকে, গাঠনিক সংকেত সেম থাকে, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস বা 3D স্ট্রাকচারটা ভিন্ন হয়। এই কারণে এদের মধ্যে কি হয়, ধর্মের মধ্যে পার্থক্য দেখা দেয়। এবং তখন এই সকল যৌগকে তখন কি বলা হয় বলতো, স্টেরিও সমাণু, এবং এদের এই ধর্মটাকে বলা হচ্ছে স্টেরিও সমানতা। তো এখন আমরা যেটা যেমনটা বলতেছিলাম যে আমরা শুধুমাত্র এই লেকচারে আমরা কাকে নিয়ে আলোচনা করব, জ্যামিতিক সমানতাকে নিয়ে। আমরা কিন্তু পরবর্তী লেকচারে আলোক সমানতাকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা তাহলে আমাদের আলোচনা স্টার্ট করি। তো আমাদের আলোচনার বিষয় কি বলতো, আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা, বা তোমার হচ্ছে যে ভাই সিস ট্রান্স সমানতা। মানে বেসিক্যালি জিনিসটা কি, দেখো আমরা আলোচনা করব তোমার জ্যামিতিক সমানতাকে নিয়ে, কিন্তু আমরা একটু পরেই দেখব এই যে আমরা যে জ্যামিতিক সমানতা পড়ছি, আমরা এখানে কি পড়ছি বলতো, আমরা যে তোমার এখানে জ্যামিতিক সমানতা পড়ছি, এটাকে ফার্দার আবার তোমার দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে কি বলতো, এখানে জ্যামিতিক সমানতাকে তোমার আরো ফার্দার কয়টা ভাগে ভাগ করা যায়, দুইটা ভাগে। তো একটা ভাগকে আমরা বলি তোমার হচ্ছে সিস সমানু, রাইট, জিনিসগুলো কি আমরা সব দেখবো। আবার তোমার আরেকটাকে ভাগকে আমরা বলি ট্রান্স সমানু। তো যেহেতু জ্যামিতিক সমানুকে সিস সমানু এবং ট্রান্স সমানুতে ভাগ করা যাচ্ছে, তাই জ্যামিতিক সমানুর আরেকটা নাম হচ্ছে তোমার সিস ট্রান্স সমানুতা। ঠিক আছে, তার মানে জ্যামিতিক সমানুতার আরেকটা নাম কি বলতো ভাই, সিস ট্রান্স সমানুতা। আচ্ছা, তুমি যদি জ্যামিতিক সমানুতা বুঝতে চাও, তোমাকে এখানে একটা টার্ম বুঝতে হবে। তোমাকে এখানে একটা কি বুঝতে হবে বলতো, একটা মানে একটা শব্দ বুঝতে হবে তোমাকে, সেটার নাম হইতেছে ভাই মুক্ত আবর্তন। আচ্ছা, তো এখানে একটা জিনিস আছে, আমি আবার জিনিসটা বলি। তুমি যদি জ্যামিতিক সমানতাকে বুঝতে চাও, তোমাকে একটা টার্ম বুঝতে হবে যার নাম হচ্ছে কি বলতো ভাই, মুক্ত আবর্তন। আচ্ছা, মুক্ত আবর্তন জিনিসটা কি ভাই? মুক্ত আবর্তন যদি আমি ফ্রি ইংলিশ যদি করি, তাহলে এটার নাম হচ্ছে তোমার ইংলিশ হবে ফ্রি রোটেশন। ঠিক আছে, এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, চলো এখন এই জিনিসটা মানে কি আমি তোমাকে একটু করে বুঝাই বলি। ধরো তোমার এখানে একটা লাঠি আছে, সাপোজ ধরো তোমার কাছে এখানে একটা কি আছে, একটা লাঠি আছে। তো এই লাঠিটাকে ধরো তুমি একটা এই এখানে একটা অক্ষ আছে, এই অক্ষটার সাপেক্ষে তুমি ঘোরাচ্ছ। মানে জিনিসটা কিরকম, ধরো তুমি হচ্ছে যে এই একদম এই অক্ষের সাপেক্ষে লাঠিটাকে তুমি ঘোরাচ্ছ। যদি এখানে তুমি যদি, এখানে তো চারপাশে অবশ্যই কি আছে, বাতাস আছে না? তো বাতাসটা কি করবে বলো তো, বাতাসটা কিন্তু তোমার এই লাঠিটাকে ঘুরতে একটু বাধা দিবে। সো তুমি যদি বাতাসকে যদি নেগলেক্ট করো, মানে বাতাসকে যদি তুমি নাই চিন্তা করো, বাতাসের বাধা আসলে খুবই সামান্য হয়, তাহলে বাতাসের বাধাকে তুমি যদি নেগলেক্ট করো, তাহলে আলটিমেটলি লাঠিটা কি, এই যে এখানে একটা অক্ষ দেখতেছি আমরা, এটাকে আমরা অক্ষ বলতেছি, এই অক্ষের সাপেক্ষে তাহলে ফ্রিলি রোটেশন করতেছে, মানে ফ্রিলি ঘুরতেছে জিনিসটা। তুমি যদি এখানে এটাকে ফোর্স দাও, তাহলে কিন্তু এটা কি করবে বলতো, এই অক্ষের সাপেক্ষে এটা ওইভাবে করে ঘুরতে থাকবে। তো এই জিনিসটাকে বেসিক্যালি বলা হচ্ছে আসলে ফ্রি রোটেশন। ফ্রি রোটেশন মানে কি, কোনো বাধা পাওয়া ছাড়া ঘুরবে। তাহলে আমি যদি এখানে লিখে দিই ফ্রি রোটেশন, এই জিনিসটা মানে কি বলতো, এই জিনিসটা মানে হচ্ছে তোমার কোনো বাধা পাওয়া ছাড়া ঘুরবে। আচ্ছা, তো এই জিনিসটা আসলে এইখানে জ্যামিতিক সমানতার কাজটা কি, আমি চলো তোমাকে একটু করে ব্যাখ্যা করি। বেসিক্যালি ধরো তুমি এখানে একটা কার্বন নিছো, এখানে একটা কার্বন নিছো। তো এই দুইটা কার্বনের মধ্যে সাপোজ ধরো অবশ্যই একটা বন্ধন আছে। ধরো বন্ধনটা আমি প্রথমে একক বন্ধন চিন্তা করতেছি। তাহলে এই বন্ধনটা যদি, যেহেতু একক বন্ধন, তাহলে এটাকে আমরা কি বলবো, কার্বন কার্বন তোমার হচ্ছে সিগমা বন্ধন বলবো না? ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে কি চিন্তা করতেছি, আমি ফার্স্টে চিন্তা করতেছি হচ্ছে আমার কাছে দুইটা কার্বন পরমাণু আছে, এদের মধ্যে একটা একক বন্ধন আছে, যেটাকে আমরা কি বলতেছি, সিগমা বন্ধন বলতেছি। দেখো তো এখানে কোনো পাই বন্ধন আছে? আমি কিন্তু ফিগারে কোনো কি দিনে বলো তো ভাই, পাই বন্ধন দিই নেই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি এটাকে যদি একটা ফোর্স দাও, সাপোজ আমি যদি একটু এটাকে একটু করে যদি মুছে দিই, যেহেতু এখানে অন্য কোনো ধরনের বন্ধন নাই, মানে তুমি জিনিসটাকে এভাবেও চিন্তা করো, ধরো তুমি এখানে তোমার একটা আঙ্গুল রাখছো, এটা আবার তোমার এখানে একটা আঙ্গুল রাখছো, এই দুই আঙ্গুলের মাঝখানে ধরো তুমি একটা কলমকে নিছো, মানে এটা একটা তোমার ধরো বাম হাত, এটা তোমার হচ্ছে ভাই বাম হাত, এটা ধরো তোমার হচ্ছে ভাই ডান হাত। ওই দুই হাতের মাঝখানে তুমি একটা কলমকে নিছো। দেখো তো কলম নিছো কয়টা, শুধুমাত্র বলো তো একটা কলম নিছো। তাহলে তুমি কিন্তু জিনিসটাকে কিন্তু ইজিলি চাইলে ফ্রিলি কিন্তু রোটেশন করাতে পারবা, তাই না? এই যে দেখো, তুমি কিন্তু একটা কলম নেওয়ার পরে তুমি জিনিসটা কলমটাকে একটা আঙ্গুল মাঝখানে রাখো, তো তোমার ওই মাঝখানের সাপেক্ষে ওই আঙ্গুলটা এই কলমটাকে কিন্তু তুমি কি করতে পারতেছো, ঘুরাতে পারতেছো। মানে তোমার একটা হাতকে তুমি যদি মাঝখানে রাখো, তাহলে এই মাঝখানের অক্ষের সাপেক্ষে কিন্তু তুমি এই কলমটাকে কিন্তু এভাবে করে চারদিকে ঘুরাতে পারবা, রাইট? আবার দেখো, তুমি জিনিসটা নাও, একটা কলমকে নাও, একটা কলমকে তুমি মাঝখানে ধরো, মাঝখানে ধরার পরে ও মাঝখানের অক্ষের সাপেক্ষে কিন্তু তুমি কলমটাকে চাইলে ঘুরাতে পারতেছো। কোনো ধরনের বাধা পাচ্ছ? হ্যাঁ, এক ধরনের বাধা আছে, বাতাসের বাধা, কিন্তু বাতাসের বাধা যেহেতু খুব কম, তাহলে তুমি এটাকে নেগলেক্ট করতে পারো। তাহলে তোমার এই যে কলমটা ঘুরতেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ফ্রি রোটেশন বলতে পারি। তো সেম ভাবে তুমি চিন্তা করো যে এইখানে যে একটা সিগমা বন্ড আমরা দেখছি, এই যে আমরা এখানে একটা সিগমা বন্ড, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছিলাম তোমার হচ্ছে সিগমা বন্ড। তো যেহেতু বন্ধন এখানে একটা, তাহলে এটা কিন্তু চাইলেই এভাবে করে কি করতে পারবে, একটা অক্ষের সাপেক্ষে ফ্রিলি
রোটেশন করতে পারবে, এটাকে কিন্তু কোনো বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু তুমি জিনিসটা এভাবে চিন্তা করো, এবার ধরো তোমার কাছে এখানে তুমি কার্বন নিছো, এখানে তুমি কি নিছো বলো তো, কার্বন নিছো। কার্বন নেওয়ার পরে ধরা যাক তোমার কাছে এখানে কি আছে দেখো তো, এখানে ধরা যাক তোমার কাছে এবার ডাবল বন্ধন আছে। তো আমি জিনিসটাকে একটু করে মুছে দেখাই, অন্য কালার দিয়ে দেখাই। ডাবল বন্ডের মধ্যে দেখো একটা হচ্ছে তোমার পাই বন্ধন থাকে ডাবল বন্ডের মধ্যে, একটা থাকে কি বলতো ভাই সিগমা বন্ধন। তো আমি তোমার এখানে নীল কালারেরটাকে দেখাচ্ছি হচ্ছে সিগমা বন্ধন দিয়ে, এগুলো আমরা অলরেডি সবাই পড়ে আসছি। আর এই বন্ধনটা হচ্ছে কি বলতো ভাই পাই বন্ড, ঠিক আছে, মানে এটা একটা অ্যালকিন জাতীয় যৌগ আর কি। হ্যাঁ, তো তুমি এখানে কি করতেছো বলতো, তুমি এখানে যেটা করতেছো সেটা হলো যে তুমি এবার এখানে দুইটা বন্ধন নিছো, একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে তোমার পাই বন্ড। এবং আমরা অলরেডি এগুলো কোথায় পড়ে আসছি বলতো, মোলের পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারে পড়ে আসছি। এবং এখানে আমরা একটা জিনিস পড়ছিলাম না ভাই, সিগমা বন্ড হচ্ছে আমার বেশি স্ট্রং, এবং পাই বন্ধন হচ্ছে আমার বেশি মানে স্ট্রং না, তার মানে এটাকে আমি উইক বলতে পারি বা দুর্বল বলতে পারি, রাইট? এই জিনিসটাকে আমরা উইক বা দুর্বল বলতে পারি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই জিনিসটা হচ্ছে স্ট্রং, মানে নীল যে বন্ধনটা আছে এটা কিন্তু স্ট্রং, আর লাল যে বন্ধনটা আছে সেটা কিন্তু তোমার হচ্ছে উইক। তাহলে জিনিসটা দেখো, ধরো তোমার কাছে এখানে একটা হালকা বস্তু আছে, তাহলে এই বস্তুটা হচ্ছে তোমার এখানে হালকা, আবার তোমার কাছে একই সাথে এখানে একজনের কাছে একটা ভারী বস্তু আছে। তো এখানে ধরো একজন লোক আছে, এখানে একজন লোক আছে, এই দুইজন লোক তাদের হাত দিয়ে হালকা বস্তুটাকেও ধরছে, ভারী বস্তুটাকেও ধরছে, সেম ভাবে এও হালকা বস্তু ভারী বস্তু দুইটাকেই ধরছে। এবার তারা এই জিনিসটাকে ঘুরাতে চেষ্টা করতেছে, মানে এই টোটাল সিস্টেমটাকে কি করতেছে বলতো, এই টোটাল সিস্টেমটাকে ধরো মাঝখানের একটা অক্ষের সাপেক্ষে এই টোটাল ব্যবস্থাটাকে, মানে ভারী বস্তু হালকা বস্তু দুইটাকে একসাথে কি করতেছে, রোটেট করানোর চেষ্টা করতেছে এই অক্ষের সাপেক্ষে। এখন এখানে কাহিনীটা কি হবে দেখো, এখানে কাহিনীটা যেটা হবে সেটা হইতেছে যে হালকা বস্তু কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরবে, রাইট? হালকা বস্তুটা কিন্তু কি করবে বলতো, খুবই তাড়াতাড়ি ঘুরবে। কিন্তু তুমি দেখো এখানে ভারী বস্তু যেটা আছে, মানে নিচে যে ভারী বস্তুটা আছে, এটা কিন্তু তাড়াতাড়ি ঘুরবে না, যেহেতু এটা স্ট্রং, মানে এটা যেহেতু ভারী, তার মানে এটাকে ঘুরাতে তোমার কিন্তু বেশি কষ্ট হবে। তাহলে এইটা হালকা বস্তুটা যে ব্যাগ নিয়ে ঘুরবে, মানে যে ভেলোসিটি নিয়ে ঘুরবে, এটার ব্যাগটা থাকবে অনেক বেশি, তাই না? যেহেতু এটা হালকা বস্তু তাহলে এটা অনেক তাড়াতাড়ি ঘুরবে, তাই এটার ব্যাগের পরিমাণ হবে অনেক বেশি। কিন্তু ভারী বস্তুটা যেহেতু তাড়াতাড়ি ঘুরবে না, কম ঘুরবে, তাহলে এটার ব্যাগের পরিমাণ কিন্তু কি হবে বলতো, কম হবে, রাইট? তো এখানে বেসিক্যালি কি হবে দেখো তো, এটা প্যাচ খাই যাবে। কি প্যাচ খাবে দেখো তো, প্যাচটা খাবে এরকম যে হালকা বস্তু চাবে তাড়াতাড়ি ঘুরতে, কিন্তু ভারী বস্তু তাড়াতাড়ি ঘুরতে চাচ্ছে না, ভারী বস্তুটা ঘুরতেছে তোমার হচ্ছে আস্তে আস্তে। মানে জিনিসটা দেখো, আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। এইখানের মধ্যে দেখো, এটা যদি তুমি অক্ষ চিন্তা করো, এখানে এই যে লাল বন্ড মানে যেটাকে তুমি উইক বলছো, এটা কিন্তু তোমার তাড়াতাড়ি রোটেট করতে যাবে, কিন্তু এটা তাড়াতাড়ি ঘুরতে চাইলেও এ তো আর ঘুরতে চাচ্ছে না। মানে নীল যে নিচেরটা যেটা আছে, যেটাকে তুমি স্ট্রং বলছো, তাহলে এ কিন্তু তাড়াতাড়ি ঘুরতে চাচ্ছে না। এ তখন এই লালটাকে কি করবো বলতো, যেহেতু এ তাড়াতাড়ি ঘুরতেছে না, আর এটা তো একটা সিস্টেম মানে একসাথে আছে। তো তুমি জিনিসটা দেখো না, জিনিসটা হচ্ছে এরকম, ধরো তোমাদের বাসায় হচ্ছে দুইজন মেম্বার আছে, তো দুইজন তোমাকে একটা জায়গায় মানে দাওয়াত করলো, তো বলছে যে দুইজনকে আসতে হবে, ঠিক আছে? জিনিসটা একজন আসলে চলবে না। তাহলে বেসিক্যালি কি হবে দেখো তো, ধরো তোমার ওই দুইজন মেম্বারের মধ্যে তোমাদের বাসায় একজন মেম্বারের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, মানে দাওয়াতে যাওয়ার ইচ্ছা আছে, একজন মেম্বার যাবে না। তাহলে কিন্তু আসতে হবে কয়জনকে, ঘুরতে হইলে মানে দাওয়াত খাইতে হলে দুজনকে আসতে হবে, তাই না? তো একজন যেতে যাচ্ছে, একজন যেতে যাচ্ছে না, আলটিমেটলি কি হবে, দুজন না গেলে তো দাওয়াতে যেতে পারবে না, তাহলে আলটিমেটলি এ যাইতে পারবে না, মানে এ ঘুরতে পারবে না। মানে এইখানে ব্যাপারটা ঘটতেছে এরকম, যেহেতু এই যে সিগমা বন্ধন এবং পাই বন্ধন একসাথে আছে, তাহলে এখানে যদিও পাই বন্ধনটা ঘুরতে যাচ্ছে, কিন্তু সিগমা বন্ধন কিন্তু ঘুরতে চাবে না। ঘুরতে না চাওয়ার কারণে কি হবে বলতো, ঘুরতে না চাওয়ার কারণে আলটিমেটলি এখানে এটার যে রোটেশন, আমরা সেটাকে আমরা ফ্রি রোটেশন বলতে পারবো না। এখানে তাহলে কি ঘটবে না, এখানে তাহলে ফ্রি রোটেশন ঘটবে না। তার মানে যদি যোগের মধ্যে কি থাকে বলতো, ডাবল বন্ড থাকে, তাহলে এর মধ্যে এখানে কিন্তু কি ঘটে না বলতো, মানে তোমার ফ্রি রোটেশনটা ঘটে না। আচ্ছা ট্রিপল বন্ড থাকলে কি হয় ভাই, দেখো ট্রিপল বন্ড থাকলে বেসিক্যালি আসলে তোমার হচ্ছে যে ঘুরে যায়। এখন কেন ঘুরে যায় এইটা নিয়ে একটু জটিল বিষয়, তাই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট এবং এডমিশন লেভেলে জিনিসটাকে স্কিপ করা হয়েছে। তাই আমরা জাস্ট এতটুকুই জেনে রাখবো যে ফ্রি, এই যে তোমার তাহলে মুক্ত আবর্তন সম্ভব না কার, ডাবল বন্ডের। ট্রিপল বন্ডের কিন্তু মুক্ত আবর্তন সম্ভব। দেখো ট্রিপল বন্ডের কিভাবে মুক্ত আবর্তন সম্ভব, এটা কিন্তু আমাদের হচ্ছে যে ইন্টারমিডিয়েট এবং এডমিশনে আলোচনা করা নাই, এবং আমরা আলোচনা করতে গেলে আসলে অনেক সময়ের দরকার। সো যেহেতু আমাদের হাতে সময়টা আসলে কম, তো এটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা জাস্ট এখানে কি নিয়ে আলোচনা করব, এখানে হচ্ছে আমরা একটা অলরেডি সিঙ্গেল বন্ড নিয়ে আলোচনা করলাম, আরেকটা হচ্ছে আমরা এখানে
ডাবল বন্ড নিয়ে আলোচনা করলাম। ট্রিপল বন্ডটা তোমরা ভার্সিটি তুললে পড়বা। তো আমরা ডাবল বন্ড নিয়ে এবং সিঙ্গেল বন্ড নিয়ে আলোচনা করছি, কিন্তু আমরা কিন্তু ট্রিপল বন্ড নিয়ে কোনো কি করতেছি না বলতো, আলোচনা করতেছি না। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, তোমরা চাইলে গুগল ঘেটেও দেখতে পারো জিনিসটা। কিন্তু ট্রিপল বন্ড নিয়ে যেহেতু তোমার এইচএসসি এবং এডমিশনে কোনো কথা বলা নাই, তাই আসলে এটা আমরা স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমরা যেটা বললাম যে যেহেতু সিগমা বন্ধনটা হচ্ছে আমার উইক, তাহলে সে কিন্তু আমার তাড়াতাড়ি ঘুরতে চাবে। কিন্তু যেহেতু পাই বন্ধন, সরি কি বলে গেছি, যেহেতু পাই বন্ধনটা হচ্ছে আমার উইক, তাহলে এ হচ্ছে তাড়াতাড়ি ঘুরতে যাবে। কিন্তু সিগমা বন্ড যেহেতু স্ট্রং, এ ঘুরতে চাবে না, এ আটকায় রাখবে, আলটিমেটলি ঘুরতে পারবে না। তার মানে এখানে কোনো কি থাকবে না, ফ্রি রোটেশন থাকবে না, মানে মুক্ত আবর্তন। এখানে ফ্রি রোটেশন যেটাকে আমরা মুক্ত আবর্তন বলছি, তাহলে সেটা কিন্তু তোমার সম্ভব হচ্ছে না। আচ্ছা, তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে যেরকম যে ভাই, তাহলে আপনি যে প্রথমে বললেন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে সিগমা বন্ধন সেটা ঘুরতেছে, ব্যাপারটা কি হবে দেখো, যেহেতু এ খুব স্ট্রং, এটা কি সিগমা বন্ড বলছিলাম না, এখানে আমরা এটাকে সিগমা বন্ড বলছিলাম। তো এ তো খুব স্ট্রং, তাই না? তো এ তো নর্মালি ঘুরতে চায় না, কিন্তু এ খুব ঘুরবে, খুব স্লোলি আর কি। মানে জিনিসটা হচ্ছে এরকম যে একটা ভারী বস্তুকে তুমি তো উপরে তুলতে পারবা, কিন্তু খুব স্লোলি। কিন্তু যখন একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু একসাথে রাখবা, সাপোজ ধরো একটা 500 কেজি ওজনের একটা বল এবং একটা ধরো তোমার 10 গ্রাম ভরের একটা বল, দুইটাকে ধরো তুমি একসাথে রাখছো, তো তুমি কি হবে এখানে বলো তো? তুমি জিনিসটা হচ্ছে 10 গ্রাম কিন্তু তুমি সহজেই উপরে উপরে তুলতে পারবা, কিন্তু 500 কেজিটাকে তুমি সহজে উপরে তুলতে পারবা না। এই কারণে দুইটা একসাথে থাকার কারণে তখন তাদের রোটেশনটা বাধা পাচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, তোমার কাছে যদি শুধুমাত্র 500 কেজি থাকতো, কোনো ধরনের 10 গ্রাম কিচ্ছু নেই, শুধু 500 কেজি থাকলে তুমি উপরে তুলতে পারবা, কিন্তু অনেক স্লো হবে আর কি। জিনিসটা হচ্ছে এরকম, এখানে খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে তো এইটা তাড়াতাড়ি ঘুরতে চাচ্ছে, কিন্তু এই ঘুরতে চাচ্ছে না, এই কারণে আলটিমেটলি ঘুরতে পারতেছে না। এখানে তো আছে খালি একজন, তাহলে এ ঘুরবে কিন্তু খুব স্লোলি ঘুরবে। তার মানে আমি যদি সবগুলোকে একটু সামারি করার চেষ্টা করি, আমি চলো এখানে যদি একটু সামারি করি, সামারিটা হচ্ছে এরকম, এই যে মুক্ত আবর্তনের যে ব্যাপারটা আছে, সেটা আমরা কি লিখতে পারি বলতো? মুক্ত আবর্তনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আসলে একক বন্ধনে কি সম্ভব, মুক্ত আবর্তন সম্ভব। মানে আমরা লিখতে পারি, আমার যদি একক বন্ধন থাকে, মানে শুধু যদি একটা সিঙ্গেল বন্ড থাকে, সেখানে কিন্তু আমার কি সম্ভব, মুক্ত আবর্তন যে জিনিসটা আছে এটা কিন্তু আমার সম্ভব, রাইট? কিন্তু আমার কাছে যদি কি থাকে বলতো ভাই, দ্বিবন্ধন থাকে, আমার কাছে যদি কি থাকে, দ্বিবন্ধন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমার মুক্ত আবর্তনটা সম্ভব নয়। তো এখানে বেসিক্যালি কি হয় দেখো, মুক্ত আবর্তন সম্ভব না হওয়ার কারণে, মানে তোমাকে বেসিক্যালি দেখো এখানে কি বলতেছে, এই যে জ্যামিতিক সমানতা বলতে, জ্যামিতিক সমানতা বলতেছে যে জ্যামিতিক সমানতা মানে কি, আণবিক সংকেতটা সেম হবে, গাঠনিক সংকেতটাও কি হবে, সেম হবে। কেন সেম হবে? কারণ যেহেতু তারা স্টেরিও সমানতার অন্তর্ভুক্ত। তো বলতেছে দেখো, একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত বিশিষ্ট কোনো জৈব যৌগের অণুতে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হলে, দেখো তো এখানে আমরা অলরেডি বললাম যে কি, এখানে মুক্ত আবর্তন যদি সম্ভব না হয়, তখন আসলে কি হয় বলতো, দুইটি ভিন্ন কনফিগারেশন বা জ্যামিতিক গাঠনিক বিন্যাসযুক্ত দু ধরনের যৌগাণু সৃষ্টি হয়। আচ্ছা ভাই, এটা বুঝলাম না, আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম যে কি, মুক্ত আবর্তন সম্ভব না হলে, এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। কিন্তু পরবর্তী লাইনগুলো চলো আমরা বোঝার চেষ্টা করি। চলো এই জিনিসগুলো আমি একটু মুছে পরিষ্কার করি। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করতে পারি। ধরো তোমার কাছে এখানে একটা কার্বন আছে, তারপর তোমার কাছে এখানে একটা কার্বন আছে। তো বেসিক্যালি দেখো, ধরো এই কার্বন দুইটার মধ্যে একটা হচ্ছে তোমার এখানে, আমি এখানে একটা সিগমা বন্ড নিচ্ছি, একটা তোমার এখানে পাই বন্ধন নিচ্ছি। এদের মধ্যে কিন্তু ফ্রি রোটেশন সম্ভব নয়, রাইট? তো ফ্রি রোটেশন সম্ভব, আচ্ছা দেখো তো, যদি এখানে ফ্রি রোটেশন সম্ভব হইতো তাহলে কি হইতো? মানে দেখো, এদের মধ্যে প্রথম কথা আমি কি বলে দিছি, এদের মধ্যে ফ্রি যে রোটেশনের যে ব্যাপারটা আছে, মানে মুক্ত আবর্তন, সেটা কিনা বলতো, পসিবল না। তো এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আসলে যদি ফ্রি রোটেশন ঘটতো তাহলে কি হইতো? মানে যদি এখানে আমরা লিখতে পারি, যদি আমার কি ঘটতো বলতো, যদি আমার এখানে ফ্রি রোটেশনটা ঘটতো তাহলে কি হইতো, চলো আমরা দেখার চেষ্টা করি। সিম্পল জিনিস, জাস্ট এখানে বন্ধনটা উপরে নিচে উঠতো। এখানে যদি আমার কি ঘটতো, ফ্রি রোটেশন যদি আমার এখানে ঘটতো, তখন কি হইতো দেখো, তখন তো তোমার এখানে যে প্রথম কার্বনটা আছে এটাকে তুমি এখানে আঁকলা, পরবর্তী কার্বনকে তুমি এখানে আঁকলা। তো ফ্রি রোটেশন মানে কি, জিনিসটা একবার এভাবে করে ঘুরে যাবে, রাইট? তো একবার যদি এভাবে করে ঘুরে যায়, তো এখানে দেখো তো কি হবে, প্রথমে যখন 180 ডিগ্রি ঘুরবে তখন কি হবে দেখো তো, তোমার এখানে এই যে নীলটা উঠে যাবে উপরে, নীলটা উঠে যাবে উপরে, আর লালটা নেমে যাবে কোথায় বলো তো, লালটা নেমে আসবে তোমার হচ্ছে এখানে। তো এটা হচ্ছে ফ্রি রোটেশনের ফলে, মানে এরা হচ্ছে বন্ধনটা উপরে নিচে উঠলো, তাই না জিনিসটা, যদি এখানে ফ্রি রোটেশন ঘটে। কিন্তু যেহেতু এখানে ফ্রি রোটেশন ঘটবে না, তাহলে এই ঘটনা ঘটতে পারবে না। কারণ আমরা অলরেডি দেখে আসছি যে আমার এখানে যদি দ্বিবন্ধন থাকে, তাহলে কি করতে পারে না, ফ্রি রোটেশন ঘটে না। আর ফ্রি রোটেশন না ঘটলে এই বন্ধনগুলো কিন্তু চেঞ্জ হবে না, তাই না জিনিসটা? আচ্ছা, এখন এখানে দেখো, এখানে বেসিক্যালি কি হয়, যে ধরো আমি ধরে নিচ্ছি যে এই কার্বনের সাথে ধরো এখানে হাইড্রোজেন যুক্ত আছে,
এখানে ধরো তোমার এখানে CH3 যুক্ত আছে। তো এখানে যদি ধরো তোমার এখানে CH3 আছে, তারপর এখানে ধরো তোমার এখানে হাইড্রোজেন আছে, এরকম একটা তোমার যৌগ আছে। এই যৌগের নামকরণ কিন্তু আমরা করতে পারি। কিভাবে নামকরণ করতে পারি? আমরা জাস্ট যদি এটাকে সরল শিকল আকারে লিখি তাহলে কিন্তু ইজিলি নামকরণ আমরা অলরেডি সবাই শিখে আসছি। আচ্ছা, এখন দেখো এই যৌগটার ক্ষেত্রে কাহিনীটা কি হবে দেখো। এখন এখানে যেহেতু ফ্রি রোটেশন ঘটবে না, তাহলে ফ্রি রোটেশন না ঘটলে এইটা তো চেঞ্জ হবে না, তাই না? এইটাতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে যেহেতু সিঙ্গেল বন্ড, এখানে যদি এগুলো সিঙ্গেল বন্ড, তুমি চাইলে এই হাইড্রোজেনকে এদিকে লিখতে পারো, চাইলে তুমি এটাকে উপরে লিখতে পারো, চাইলে তুমি এটাকে এদিকে আনতে পারো, চাইলে তুমি এটাকে এদিকে আনতে পারো। মানে এদের ত্রিমাত্রিক যে স্ট্রাকচারটা সেটাকে কিন্তু তুমি চাইলে চেঞ্জ করতে পারো, কিন্তু এটাকে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না। মাঝখানে যে বন্ধনটা আছে এটা কিন্তু তুমি কিন্তু চেঞ্জ করতে পারবা না। তাহলে দেখো তো এখানে বেসিক্যালি কি হচ্ছে, তুমি যদি তাদের সাথে শুধুমাত্র ত্রিমাত্রিক অবস্থানটাকে চেঞ্জ করো, সাপোজ ধরো তুমি এখানে কি করলা, তুমি এখানে এই যে কার্বন এবং তোমার এখানে কার্বন আছে, তো এখানে তো লালটা উপরেই থাকবে এবং তোমার হচ্ছে যে নীল যেটা আছে সেটা তোমার নিচে থাকবে। সো বেসিক্যালি তুমি কি করলা দেখো, ধরো তুমি এইদিকে অংশটাকে কোনো চেঞ্জ করো নাই, এটা এরকমই আছে, কিন্তু তুমি এখানে কি করলা, এই CH3টাকে উপরে নিয়ে আসলা এবং এটাকে তুমি নিচে নিয়ে গেল। মানে এখানে তুমি 3D যে ত্রিমাত্রিক যে তোমার গঠন আছে সেটাকে তুমি চেঞ্জ করে ফেললা। তো পজিশন চেঞ্জ করলা কি জাস্ট, তাহলে হাইড্রোজেনের জায়গায় তুমি এখন কাকে নিয়ে আসলা, হাইড্রোজেনের জায়গায় তুমি এখন নিয়ে আসলা হচ্ছে যে CH3, তারপরে তোমার এখানে নিয়ে আসলা তুমি হাইড্রোজেন। তাহলে একটা বেসিক্যালি জিনিসটা খেয়াল করো তো, এই দুইটা যৌগের মধ্যে আমরা যেখানে দুইটা পাশাপাশি যৌগ আঁকলাম, এই দুটো যৌগের মধ্যে এইখানে কি কোনো আণবিক সংকেতের চেঞ্জ আছে? না। দোনোটা যৌগের কিন্তু কি সেম বলো তো, দোনোটা যৌগের কিন্তু তোমার হচ্ছে ভাই আণবিক সংকেত যদি আমরা আলোচনা করি, আণবিক সংকেত কিন্তু দোনোটা যৌগেরই সেম, রাইট? আবার দুইটা যৌগেরই কি সেম বলো তো, দুইটা যৌগেরই কিন্তু তোমার হচ্ছে ভাই গাঠনিক সংকেতও কিন্তু সেম। খেয়াল করে দেখো, গাঠনিক সংকেত কিন্তু তোমার এখানে সেম। জাস্ট এখানে কি ভিন্ন, জাস্ট এখানে তোমার হচ্ছে 3D স্ট্রাকচার যেটা আছে, ওই 3D স্ট্রাকচারটা তোমার এখানে ভিন্ন, মানে 3D স্ট্রাকচারটা সেম না। কারণ একটা দেখো, একটাতে হাইড্রোজেন এখানে উপরে আর এটাতে এখানে হাইড্রোজেনটা নিচে নেমে গেছে, মানে 3D স্ট্রাকচারে এখানে ভিন্নতা আসছে। সো এই 3D স্ট্রাকচারে ভিন্নতা হওয়ার জন্য এদের মধ্যে কি হচ্ছে বলতো ভাই, এদের মধ্যে আসলে বেসিক্যালি তোমার হচ্ছে যে এই সমানতা সৃষ্টি হচ্ছে। সমানতা সৃষ্টি হওয়া মানে কি, এদের মধ্যে ধর্মের পার্থক্য দেখা দিচ্ছে। বেসিক্যালি এই যে হাইড্রোজেন এবং এখানে হাইড্রোজেনটা, এরা 3D অবস্থানটা চেঞ্জ করার কারণে, মানে এটা নিচে নেমে যাওয়ার কারণে আর এটা উপরে উঠে যাওয়ার কারণে এদের হচ্ছে তোমার একটা কি হচ্ছে দেখো তো, এখানে দুইটা, এরা যেহেতু উপরে নিচে উঠছে তাহলে এখানে কি সৃষ্টি হয়েছে, দুটি ভিন্ন কনফিগারেশন সৃষ্টি হয়েছে বা জ্যামিতিক গাঠনিক বিন্যাসযুক্ত দুই ধরনের যৌগ সৃষ্টি হয়েছে। তো এই দুইটা যৌগকে, মানে এই যৌগ এবং এই যৌগ, এই দুইটা যৌগকে তুমি কি বলতে পারো, পরস্পরের জ্যামিতিক সমাণু। সো বেসিক্যালি দেখো এখানে কি হয়েছে, এই দুইটা যৌগের মধ্যে আমরা অলরেডি বলে আসছি আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, কিন্তু এতে কিন্তু 3D স্ট্রাকচারটা ভিন্ন। তাহলে এই দুইটা যৌগকে তুমি পরস্পরের কি বলতে পারো, এই দুইটা যৌগকে তুমি পরস্পরের এখানে এদেরকে তুমি বলতে পারো হচ্ছে ভাই তোমার জ্যামিতিক সমাণু। সো আশা করি তোমরা সবাই ব্যাপারগুলো বুঝতে পারতেছো। তো এদেরকে বলা হয় পরস্পরের কি বলতো ভাই, জ্যামিতিক সমাণু। আর এই যে যোগের ধর্মটা, এটাকে বেসিক্যালি বলা হয় তোমার হচ্ছে জ্যামিতিক সমানুতা। তাহলে আমরা যদি এটা আলোচনা করি জ্যামিতিক সমানুতা জিনিসটা কি, আরেকবার আলোচনা করি চলো। জিনিসটা হচ্ছে তোমার এরকম যে এদের আসলে আণবিক সঙ্গে সেম থাকবে, গাঠনিক সঙ্গে তো সেম থাকবে, এবং এদের শুধুমাত্র কিসের পার্থক্য হবে, 3D স্ট্রাকচারে পার্থক্য হবে। সো বেসিক্যালি এখানে 3D স্ট্রাকচারে পার্থক্য হচ্ছে কেন, পার্থক্য হচ্ছে বেসিক্যালি দেখো এখানে তোমার হচ্ছে যে তোমার এখানে একটার মধ্যে একটা কি থাকতেছে দেখো তো, এখানে তোমার হচ্ছে যে ডাবল বন্ড যেটা আছে এদের মধ্যে কিন্তু কি ঘটতেছে না, ফ্রি রোটেশন ঘটতেছে না, রাইট? তো এখন একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে ভাই বুঝলাম আমি ফ্রি রোটেশন করতেছে না, তো ফ্রি রোটেশনের সাথে আসলে বেসিক্যালি জ্যামিতিক সমানতার সম্পর্কটা কোথায়? সেখানে খেয়াল করে দেখো, এখানে বেসিক্যালি হচ্ছে তোমার যেহেতু এটার পজিশন ফিক্সড, একদম ফার্স্ট যৌগটাতে এখানের সাথে এই যে লাল বন্ধনের সাথে হাইড্রোজেনের স্ট্রাকচারটা কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল করে আছে না, কিন্তু এবারে দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার কি হয়ে গেছে, এবার চেঞ্জ হয়ে গেছে, তাই না? তুমি যদি ক্লক ওয়াইজ অ্যাঙ্গেল হিসাব করো তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে 3D স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তুমি খেয়াল করে দেখো, যদি এটার ফ্রি রোটেশন ঘটতো, এখানে তো ফ্রি রোটেশন ঘটে নাই, তাহলে কি তো দেখো তো, যদি ধরো এখানে কার্বন কার্বন, এখানে তোমার হাইড্রোজেন, এবার এখানে তোমার এখানে তোমার CH3। সো বেসিক্যালি দেখো কেন তাহলে, মানে ফ্রি রোটেশন ঘটলে কি হতো না ঘটলে কি হতো, আমরা এখন এটা আলোচনা করতেছি। ধরো এটা CH3, তারপরে ধরো এখানে এখন CH3 আছে, তারপর তোমার এখানে হাইড্রোজেন আছে, আর এখানে আমরা বলতেছি এবার যদি আমার ফ্রি রোটেশন ঘটতো, তো ফ্রি রোটেশন ঘটলে লাল যে বন্ধনটা সেটা নিচে নেমে যাইতো, এবং তোমার হচ্ছে দেখো এখানে নীল যে বন্ধনটা সেটা কোথায় উঠতো, সেটা হচ্ছে তোমার এখানে উঠতো। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু এই যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? যে তুমি দেখো লাল থেকে হাইড্রোজেন, লাল থেকে হাইড্রোজেন,
এই লাল থেকে হাইড্রোজেন। এই ক্ষেত্রে কিন্তু ফ্রি রোটেশন না ঘটলে কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। অ্যাঙ্গেল চেঞ্জ হওয়া মানে 3D শেপ চেঞ্জ হয়েছে। আর কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে না, তার মানে 3D শেপ চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে কিন্তু 3D স্ট্রাকচারও সেম। আর এখানে দেখ, তাহলে এই যদি ফ্রি রোটেশন যদি ঘটতো তাহলে কিন্তু এদের মধ্যে কি হইতো, যদি ফ্রি রোটেশন ঘটতো এদের মধ্যে কিন্তু 3D স্ট্রাকচারটাও সেম হয়ে যেত। তাহলে আণবিক সংকেতও সেম, গাঠনিক সংকেতও সেম, 3D স্ট্রাকচারও সেম। তাহলে তুমি সেক্ষেত্রে জ্যামিতিক সমানতা পাইতা না। তাহলে জ্যামিতিক সমানতা তুমি কোথায় পাবা? জ্যামিতিক সমানতা তখনই পাবা যখন যৌগগুলোতে কি ঘটবে না, ফ্রি রোটেশন ঘটবে না। ফ্রি রোটেশন ঘটলে কিন্তু তুমি আর জ্যামিতিক সমানতা পাচ্ছ না। কারণ কেন পাচ্ছ না? কারণ ফ্রি রোটেশন ঘটা মানে সেখানে হচ্ছে তোমার 3D স্ট্রাকচারটা সেম হয়ে যাচ্ছে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছো। চলো আমরা পয়েন্টগুলো নোট আউট করি। আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে তোমার এখানে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে যে জ্যামিতিক সমানতা ঘটার জন্য মুক্ত আবর্তন, দ্যাট মিনস ব্র্যাকেট আমরা লিখতে পারি তোমার হচ্ছে ফ্রি রোটেশন ঘটতে পারবে না। সো দেখো এখানে আমরা কি লিখলাম, আমরা এখানে লিখলাম হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা ঘটার জন্য তোমার মুক্ত আবর্তন বা কি করতে পারবে না বলো তো ভাই, ফ্রি রোটেশন ঘটতে পারবে না। সো আশা করি আমরা জ্যামিতিক সমানতার ব্যাপারগুলো বুঝতে পারছি এখানে। চলো তাহলে আমরা নেক্সটে আগাই। নেক্সটে দেখি আমরা এখানে কি কি আছে। তো এখানে আমরা অলরেডি একটা জিনিস লিখলাম, জ্যামিতিক সমানতার শর্ত। আমরা প্রথমে এটাকেই বলতে পারি জ্যামিতিক সমানতার একটা শর্ত হচ্ছে যে কি, এদের মধ্যে কি করতে পারবে না বলো তো, এদের মধ্যে তোমার হচ্ছে ফ্রি রোটেশন করতে পারবে না। তাহলে চলো এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করলাম। চলো আমি তাহলে নেক্সট পয়েন্টগুলো তোমাকে লিখে দিই। নেক্সট পয়েন্টটা হবে তোমার এরকম যে দুই ধরনের যৌগ মুক্ত আবর্তন প্রদর্শন করে না, যথা এক নাম্বার হচ্ছে তোমার দ্বিবন্ধনযুক্ত যৌগ, আবার তোমার দুই নাম্বার হচ্ছে যে চাক্রিক যৌগ। আচ্ছা, চাক্রিক যৌগ জিনিসগুলো কোনগুলা? দ্বিবন্ধনযুক্ত যৌগ তো আমরা বুঝলাম, ওই যে চাকরির যৌগ। দেখো তো এই যেখানে তোমার তুমি অলরেডি বেঞ্জিন টেঞ্জিন এগুলো পড়ে আসছো, বা ধরো এখানে তুমি এখানে একটা প্রোপেন চিন্তা করতেছো, যেটা হচ্ছে তোমার চাকরিক, মানে এটাকে তুমি সাইক্লোপ্রোপেন বলতে পারো, রাইট? যদি তোমার এখানে কি থাকে বলো তো, এখানে তোমার ধরো H2 করে আছে, তাহলে এই যৌগটাকে তুমি কি বলতে পারো? এই যৌগটাকে তুমি সাইক্লোপ্রোপেন বলতে পারো। কারণ কেন সাইক্লো? কারণ এখানে এটা চাকরিক আকারে আছে, আর এটা যেহেতু 3 কার্বনের একক বন্ধন সবগুলা, তাহলে এটাকে তুমি বলতে পারো একটা সাইক্লোপ্রোপেন। তো এরা একসাথে থাকার মানে এরা পাশাপাশি লেগে থাকার কারণে এদের মধ্যে আসলে কি করতে পারে না, ফ্রি রোটেশনটা ঘটতে পারে না। তো এই জন্য এই যে চাকরিক যৌগ যেগুলো, সেগুলোও ফ্রি রোটেশন বা মুক্ত আবর্তন প্রদর্শন করে না, আর দ্বিবন্ধনযুক্ত যৌগগুলোও মুক্ত আবর্তন প্রদর্শন করে না। আর যেহেতু এরা প্রদর্শন করে না, তাহলে এরা কি করবে, তোমার হচ্ছে জ্যামিতিক সমানতা দেখাবে। তো এখানে আমরা লিখতে পারি যেহেতু এরা মুক্ত আবর্তন প্রদর্শন করে না, তাই এরা জ্যামিতিক সমানতা দেখাতে পারবে। সো আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি যে যেহেতু এরা মুক্ত আবর্তন প্রদর্শন করতেছে না, তাহলে এরা কি করবে না, এরা জ্যামিতিক সমানতা দেখাতে পারবে। তো আমরা এবার আরো একটা জিনিস, একটা ক্রুশাল একটা পয়েন্ট, যেটা হচ্ছে পরীক্ষা অনেক বেশি আসে, ওটা আলোচনা করবো আমরা এখন। তো চলো পয়েন্ট জিনিসটাকে আমরা দেখি। এখানে ধরো তোমার কাছে এখানে একটা কার্বন আছে, তারপরে ধরো তোমার কাছে এখানে একটা কার্বন আছে। তো এদের মধ্যে একটা ধরো তোমার হচ্ছে যে সিগমা বন্ধন, একটা হচ্ছে তোমার এখানে কি বলতো ভাই, পাই বন্ধন। আচ্ছা, তো এখানেও তো আরো অনেকগুলো হাইড্রোজেন থাকতে পারে, CH3 থাকতে পারে, COOH থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমি এগুলোকে জাস্ট এ বি দিয়ে আলোচনা করতেছি। মানে এখানে আমি কিছু জিনিসের নাম লিখবো ABCD, এগুলোকে আমরা মূলক হিসেবে চিন্তা করতে পারি, রাইট? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মূলক, মানে তোমার OH মূলক হইতে পারে, COH মূলক হইতে পারে, হাইড্রোজেন মূলক হইতে পারে। তো বেসিক্যালি দেখো, ধরো তোমার এখানে যদি A হয়, এখানে যদি B হয়, এটা যদি B হয়, এটা যদি তোমার এখানে ধরো A হয়, মানে জিনিসটা হচ্ছে এরকম। এই যৌগটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, ধরো এখানে কার্বন, তারপর ধরো তোমার এখানে কার্বন, তারপরে ধরো তোমার এখানে একটা সিগমা বন্ড, তারপরে ধরো তোমার এখানে একটা পাই বন্ড। তাহলে এখানে দেখো, ধরো তোমার এখানে হচ্ছে হাইড্রোজেন, তোমার এখানে হচ্ছে হাইড্রোজেন, দ্যাট মিনস এ পাশে থাকলে এর পাশে এ থাকবে, হাইড্রোজেনের পাশে হাইড্রোজেন। তারপরে ধরো তোমার এখানে আছে OH, তারপরে ধরো তোমার এখানে আছে OH, দ্যাট মিনস বি থাকলে পাশে কি থাকবে, বি থাকবে। তো এই ক্ষেত্রে দেখো তো, এই ক্ষেত্রে যদি হাইড্রোজেনটা যদি নিচে নামে, OH যদি উপরে উঠে, তাহলে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? এখানে কিন্তু ত্রিমাত্রিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এরা কি দেখাবে, এরা জ্যামিতিক সমানু দেখাবে। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল নিই। ধরো তোমার এখানে কার্বন, তারপরে ধরো তোমার এখানে একটা সিগমা বন্ড, তারপরে ধরো তোমার এখানে একটা পাই বন্ড, তারপরে ধরো তোমার এখানে আরেকটা কার্বন আছে। এবার চিন্তা করো তুমি, ধরো এখানেও এ, তাহলে এখানেও ধরো এ, এখানে ধরো তোমার বি, এখানে ধরো তোমার সি। তাহলে দেখো এখানে বেসিক্যালি জিনিসটা কি হয়েছে, যে একটা কার্বনের দুই পাশে কিন্তু ধরো দুটোই সেম আছে। আচ্ছা, এবার দেখো কাহিনী কি হবে। আমি একটা এক্সাম্পল নিই, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। ধরো এখানে কার্বন, এটা ধরো কার্বন, এখানে ধরো হাইড্রোজেন, এখানে ধরো হাইড্রোজেন, এখানে ধরো তোমার OH, তারপর এখানে ধরো তোমার COOH। সো বেসিক্যালি দেখো তো, এখানে এই যে এই কার্বনটা আছে, এই কার্বনের এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, রাইট?
তো তুমি জিনিসটা দেখো, তোমার লজিক খাটায় তুমি বলো এই হাইড্রোজেন যদি নিচে নামে এবং এই হাইড্রোজেন যদি উপরে উঠে, আলটিমেটলি টোটাল যৌগের কি কোনো স্ট্রাকচারে চেঞ্জ হয়েছে? 3D স্ট্রাকচারের হাইড্রোজেন তো হাইড্রোজেনই আছে ভাই। তাহলে এরা কিন্তু কি দেখাবে না? এরা কিন্তু তোমার জ্যামিতিক সমানতা দেখাবে না। কেন দেখাবে না? কারণ এদের তো 3D স্ট্রাকচারই চেঞ্জ হয় নাই, যেহেতু নিচেরটাও সেম উপরেরটাও সেম। তার মানে এইখানে যদি এরকম থাকে তাহলে এরা কি দেখাবে না? এরা হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা দেখাবে না। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এবার যদি এমন হয় ভাই, তার মানে এখানে দেখো যে আমরা এখানে একটা ডিসিশন আসতে পারি, সেটা হচ্ছে যে এই যে জ্যামিতিক সমানতা হওয়ার জন্য একই কার্বনে দুইটা মূলক কখনোই সেম হইতে পারবে না। তাহলে এখানে আমরা ডিসিশন আসতে পারি কি, যে জ্যামিতিক সমানতা দেখানোর জন্য একই কার্বনের দুইটা মূলক কখনোই কি হইতে পারবে না? সেম হইতে পারবে না। যেমন দেখো এখানে এই কার্বনটার একটা মূলক এ একটা মূলক বি, পাশাপাশি সেম হোক সমস্যা নাই, কিন্তু একটা সেম কার্বনে দুইটা এ হইতে পারবে না বা দুইটা বি হইতে পারবে না। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দিই। এখানে দেখো আরেকটা এক্সাম্পল কি হইতে পারে। তো সাপোজ ধরো তোমার এখানে আরেকটা যৌগ আছে কার্বন, তারপরে ধরো তোমার এখানে কার্বন আছে একটা, তারপরে ধরো তোমার এখানে একটা পাই বন্ধন আছে, তারপরে ধরো তোমার এখানে একটা সিগমা বন্ধন আছে, তারপরে ধরো তোমার এখানে একটা তোমার হচ্ছে যে এবার এখানে এ আছে, এখানে ধরো বি আছে, এখানে ধরো তোমার সি আছে, এখানে ধরো তোমার ডি আছে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই এই যৌগটার, কোনটা হইতে পারে? ধরো তোমার কার্বন, এখানেও কার্বন, তো এখানে ধরো একটা হচ্ছে তোমার সিগমা বন্ড, একটা হচ্ছে তোমার এখানে পাই বন্ড, তারপর ধরো তুমি চারটা মূলক চিন্তা করো, একটা হাইড্রোজেন হইতে পারে, একটা ওএইচ হইতে পারে, একটা ধরো তোমার সিএল হইতে পারে, একটা ধরো তোমার হচ্ছে যে ধরো তোমার এটা হচ্ছে যে ওএইচ না দিই আমরা এখানে, এটাকে হচ্ছে আমরা সিওএইচ দিই, রাইট? সিওএইচ দিলাম এখানে। এবার দেখো তো এখানে এই যে এখানে কিন্তু চারটা মূলকই কিন্তু তোমার এখানে ভিন্ন ভিন্ন, ঠিক আছে জিনিসটা? তাহলে এবার এই ক্ষেত্রে দেখো কি হবে, এখানে এখানে তো তোমার এখানে হাইড্রোজেন আছে না, তাই না জিনিসটা? এখানে তোমার হচ্ছে আবার ওএইচ আছে। তাহলে দেখো তো যদি এই হাইড্রোজেনটা নিচে নামে এবং এই ওএইচ যদি উপরে উঠে, তাহলে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল না? কারণ আগে ওএইচ নিচে ছিল, এখন ওএইচ উপরে আসছে। তার মানে দেখো এই ক্ষেত্রে কিন্তু এটা কি দেখাবে বলতো? এই ক্ষেত্রে কিন্তু এটা জ্যামিতিক সমানতা দেখাবে। তার মানে ধরো এই যে এই দুইটা কার্বন আছে, পাশাপাশি দুইটা কার্বনের মধ্যে যদি সেম মূলক নাও থাকে, তারপরও এদের অবস্থান চেঞ্জের কারণে কিন্তু 3D স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। তার মানে এরা অবশ্যই কি দেখাবে? জ্যামিতিক সমানতা দেখাবে। তাহলে আমি যদি একটু তোমাকে পয়েন্ট আউট করে দিতে চাই, তো কারা কারা জ্যামিতিক সমানতা দেখাবে দেখো তো। আমরা যদি পয়েন্ট আউট করতে চাই, তোমার যদি এরকম হয় সি এ বি ডাবল বন্ড, ধরো সি এ বি, দেখো এই ক্ষেত্রে এটা কি বোঝাচ্ছি? এই সি এর সাথে এখানে এ, এখানে তোমার হচ্ছে বি, এই সি এর সাথে এখানে এ, এখানে তোমার বি। তো এরাও কিন্তু কি দেখাবে? জ্যামিতিক সমানতা দেখাবে। আবার ধরো তোমার এখানে যদি এমন হয়, এখানে আমরা দেখলাম যে এইখানে স্ট্রাকচারটাতে সি সিডি, ধরো এখানে সি সিডি, এটার সাথে যদি তোমার করা থাকে সি এ বি, এরাও কিন্তু তোমার কি দেখাবে বলতো? এরাও কিন্তু তোমার জ্যামিতিক সমানতা দেখাবে। আবার আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, যদি এরকম হয় সি এ বি ইকুয়ালস টু সি এ ডি, এরাও কিন্তু তোমার জ্যামিতিক সমানতা দেখাবে। চলো আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। ধরো এবার আমি পাশে একটু চিত্র এঁকে আমি জিনিসটা দেখাতে ভুলে গেছি, এখানে এখানে দেখাই দিই, সমস্যা নাই। তাহলে এখানে ধরো এবার আমি কি করতেছি, এবার আমি বলতেছি যে একটা হচ্ছে সি এ বি ডান পাশেরটা, আর একটা ধরো সি এ ডি, এটাকে আমরা চলো ডি করে দিলাম। তাহলে দেখো তো এবার এটা তুমি যদি এখানে আনো, এটাকে তুমি যদি এখানে নাও, তাহলে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে না? তো এরাও কিন্তু কি দেখাবে? এরা তিনজন কিন্তু তোমার এখানে জ্যামিতিক সমানতা দেখাবে। তাহলে আমরা লিখতে পারি এরা তিনজন পাশে কি দেখা যাবে বলতো? এদের কিন্তু তোমার জ্যামিতিক সমানতা যে জিনিসটা আছে এটা কিন্তু দেখা যাবে। কিন্তু তুমি দেখো এখানে এই এক্সাম্পলটা যেটা, তো যদি কোনো কারণে এমন হয় সি এ এ এগুলো যদি তোমার সি সি বি দিলাম, এও দেখাবে না। আবার যদি তোমার এরকম হয়, ধরো সি এস সি, আর এখানে ধরো তুমি সি বি বি, মানে কোন একটা কার্বনের যদি দুইটাই যদি মূলক যদি সেম হয়ে যায়, তাহলে এরা কি দেখাবে না বলতো? এরা কিন্তু তোমার জ্যামিতিক সমানতা দেখাবে না। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারতেছো। তাহলে আমরা যেটা পড়তেছিলাম সেটা কি বলতো? সেটা ছিল তোমার হচ্ছে জ্যামিতিক সমানতা দেখানোর শর্ত। তাহলে চলো আমরা একটা শর্ত লিখে ফেলি। শর্তটা হচ্ছে তোমার, তাহলে আমি যদি নোট ডাউন করি এখানে, শর্তটা কি দেখো তো? জ্যামিতিক সমানতা দেখানোর শর্ত তাহলে কি হইতে পারে? এবার তোমরাই বলো। শর্তটা হইতে পারে এরকম যে দ্বিবন্ধনযুক্ত কার্বনগুলোর প্রত্যেকের সাথে ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক যুক্ত থাকতে হবে। একটি কার্বনে কখনোই সেম মূলক থাকতে পারবে না। সো আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এখানে একটা এডিশনাল ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ইনফরমেশন জিনিসটা কি? আমরা অলরেডি দেখলাম কার্বন কার্বন ডাবল বন্ধন যেটা আছে এটা হচ্ছে কি গঠন করে? এটা হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা কি করতে পারে বলতো? জ্যামিতিক সমানতা তোমার হচ্ছে ভাই গঠন করতে পারে, রাইট? তো এবং এই জ্যামিতিক সমানতার আরেকটা নাম আমরা কি দিছিলাম? সিস ট্রান্স দিছিলাম।
ঠিক আছে, কিন্তু আমরা এখন কোনটা সিস কোনটা ট্রান্স সেটা কিন্তু আমরা এখনো দেখিনি, আমরা দেখবো জিনিসটা। আর তোমার হচ্ছে যদি এরকম হয় কার্বন এবং ডাবল বন্ড যদি নাইট্রোজেন আছে, এরাও কিন্তু তোমার কি দেখাতে পারে বলতো, জ্যামিতিক সমানতা দেখাতে পারে, রাইট। কিন্তু এখানের মধ্যে তখন সিসের পরিবর্তে হবে তোমার সিন, আর ট্রান্সের পরিবর্তে তোমার এখানে হবে অ্যান্টি। তার মানে জিনিসটা হচ্ছে দেখো যে কার্বন কার্বন যে জ্যামিতিক সমানতা দেখায় সেটা আরেকটা নাম হচ্ছে তোমার সিস ট্রান্স, আর তোমার হচ্ছে কার্বন নাইট্রোজেন যে তোমার হচ্ছে যদি জ্যামিতিক সমানতা দেখায় সেটার নাম হবে সিন এবং অ্যান্টি। কথা হচ্ছে যে এই যে সিন এবং অ্যান্টি মানে এই যে এটা কিন্তু আমাদের এইচএসসি এবং এডমিশনে তেমন একটা নাই, সো এটা আমরা এটা নিয়ে আলোচনা করবো না, আমরা জাস্ট একটু করে জেনে রাখলাম। আরেকটা জিনিস আমরা এখানে তাহলে বলতে পারি, বেসিক্যালি সিসের পরিবর্তে কি ব্যবহৃত হচ্ছে সিন, এবং তোমার হচ্ছে ট্রান্সের পরিবর্তে কি ব্যবহৃত হচ্ছে, ট্রান্সের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে তোমার এখানে অ্যান্টি। সো আপাতত এতটুকু জানলেই চলবে, এটা সম্বন্ধে আমাদের এত ডিটেলসে পড়ার দরকার নাই। তো চলো তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি এখন জ্যামিতিক সমানতার প্রকারভেদ। আমরা তো অলরেডি আলোচনা করছি কয় প্রকারের বলো তো, অলরেডি আলোচনা করছি আমরা হচ্ছে দুই প্রকারের, একটা ছিল তোমার সিস এবং আরেকটা ছিল তোমার হচ্ছে ভাই ট্রান্স। আমরা এখন দেখার চেষ্টা করব কোনটা সিস এবং কোনটা ট্রান্স। দেখো তুমি ইজিলি বুঝতে পারো, ধরো তুমি আমি স্ট্রাকচারটা আরেকবার আঁকি। ধরো এখানে কার্বন কার্বন, এখানে ধরো একটা সিগমা বন্ড, এখানে ধরো তোমার একটা পাই বন্ড, তারপরে ধরো তোমার এখানে একটা এ, তারপরে ধরো এটা বি, তারপরে ধরো এটা বি, তারপরে ধরো এটা তোমার এ। তাহলে দেখো তো এই ক্ষেত্রে এই এটা এই এর পাশে আছে, রাইট, এই এটা এর পাশে আছে, আবার এই বি এর পাশে আছে। তাহলে এই যে যারা সমধর্মী যে মূলকগুলো আছে, মানে সমধর্মী মানে সমজাতীয় বা সদৃশ বা সেম যে মূলকগুলো আছে, যেমন এখানে এরা কি আছে বলো তো ভাই, এরা পাশাপাশি আছে না? এরা যদি তোমার হচ্ছে যে পাশাপাশি থাকে, তাহলে আমরা যেই সমানতাটা পাই জ্যামিতিক সমানতার, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার সিস সমানু। আবার ধরো তোমার এখানে দেখো এই বি এবং বিও কিন্তু পাশাপাশি আছে, এটাকে আমরা বলতে পারি সিস সমানু, রাইট। আবার তোমার যদি এরকম হয়, যদি তখন এটা স্ট্রাকচার চেঞ্জ করে ফেলবে, ধরো এটা কার্বন, তারপরে ধরো এখানে একটা ডাবল বন্ড সিগমা এবং পাই, তারপরে ধরো এবার কি হলো, এখানে এটা এখানে আছে, সাপোজ ধরো তোমার বি এখানে আছে, কিন্তু এইখানকার এটাকে তুমি নিচে নামে আনছো, বিটাকে উপরে নিয়ে গেছো, তাহলে এবার বিটাকে তুমি উপরে নিয়ে গেছো, এটাকে তুমি এখানে আনছো, তাহলে দেখো তো এই বি এবং এই বি কিন্তু তির্যক ভাবে আছে, রাইট। এবং এই এ এবং এইও কিন্তু তোমার কিভাবে আছে, তির্যক ভাবে আছে। তাহলে এই সমানতাটাকে তুমি আসলে বলো ট্রান্স সমানু। কি বলো তো এটাকে তুমি বলো হচ্ছে তোমার ট্রান্স সমানু। তো আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো সিস সমানু কি জিনিস এবং ট্রান্স সমানু কি জিনিস। তার মানে সিস সমানু মানে কি, সিস সমানু মানে হচ্ছে তোমার পাশাপাশি থাকবে, আর ট্রান্স সমানুতে কি থাকবে, বিপরীতে। দেখো এটার অপোজিট হচ্ছে এটা, তাই না? এই ক্ষেত্রে থাকবে কিসে বলো তো ভাই, তোমার এখানে এই ক্ষেত্রে থাকবে হচ্ছে যে বিপরীত অবস্থায় থাকবে। আচ্ছা আমি যদি আরেকটা দিই, দেখো একটা এক্সাম্পল দিই, ধরো তোমার এখানে আচ্ছা এই ডাবল বন্ডগুলোকে আমরা ভিন্ন কালার দিয়ে না দেখাই, এক কালার দিয়ে দেখাই। কার্বন কার্বন, ধরো তোমার এখানে এ, তারপরে ধরো তোমার এখানে এ, ধরো এটা বি, কিন্তু এটা হচ্ছে তোমার সি। তো এটা কোন ধরনের সমানু, দেখো এখানে এ আছে, এটার পাশেই কিন্তু তোমার হচ্ছে ভাই দেখো তো এ আছে। তো এই দুইটাকে কিন্তু তুমি কি বলতে পারো তাহলে বলো তো, এই দুইটাকে তুমি বলতে পারো হচ্ছে ভাই তোমার এখানে সিস সমানু, রাইট। এই দুইটাকে তুমি কি বলতে পারো, সিস সমানু। আবার ধরো সেম ভাবে, ধরো এখানে কার্বন এখানে ধরো এ, এখানে ধরো তোমার সি, কিন্তু এখানেও বি আছে। আবার ধরো তোমার আচ্ছা আমরা এই এটাকে তাহলে এদিকে নিয়ে আসি, এদিকে আমরা বি কে দিই, তাহলে দেখো তো এই বি এর অপোজিটে কি আছে, এই বিটা আছে না। সেটাকে তুমি কিন্তু কি বলতে পারো, এটাকে তুমি কিন্তু ট্রান্স সমানু বলতে পারো। এখন এই যে সিস এবং ট্রান্স সমানু তো আমরা এদেরকে সহজেই বলতে পারতেছি, কিন্তু একটা ধরনের স্ট্রাকচার আছে, ধর এখানে কার্বন এবং কার্বন, ধরো এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। সো এখানে দেখো এখানে কিন্তু মানে তোমার হচ্ছে যে সদৃশ কেউ নাই, তাই না জিনিসটা? এখানে কি সদৃশ কেউ আছে দেখো তো, এখানে কিন্তু তোমার সদৃশ কিন্তু কেউ নাই। সো এটা হচ্ছে একটা স্পেশাল কেস, এটা হচ্ছে একটা কি বলতো ভাই, স্পেশাল কেস। মানে এটা সিসের মধ্যেও পড়ে না, ট্রান্সের মধ্যেও পড়ে না। কেন পড়ে না? কারণ এখানে তো দেখো এখানে ডি এর পাশে তো সদৃশের মতো ডি নাই, আবার এর পাশে এ নাই, আবার বি এর পাশে বি নাই, সি এর পাশে সি নাই। সো বেসিক্যালি এটাকে তুমি একটা স্পেশাল কেস মনে রাখতে পারো, এবং এটাকে তুমি সিসও বলতে পারবা না, এটাকে তুমি ট্রান্সও বলতে পারবা না, এটাকে জাস্ট তোমার বলতে হবে জ্যামিতিক সমানতা, ঠিক আছে? মানে এটা জ্যামিতিক সমানতা, ঠিক আছে। এবং আমরা জ্যামিতিক সমানতা দেখলাম সিস এবং ট্রান্স এই দুই ভাগে বিভক্ত, কিন্তু আসলে এটা একটা স্পেশাল কেস, যে স্পেশাল কেসটাকে তুমি সিসও বলতে পারবো না, ট্রান্সও বলতে পারবো না। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। চলো তাহলে আমরা এবার কিছু এক্সাম্পল দেখি এবং আমরা নামকরণের চেষ্টা করি। আচ্ছা এখানে একটা যদিও সিস এবং ট্রান্সের সমান সংজ্ঞাটা লিখে দেওয়া হয়নি, আমি চলো তোমাকে একটা নিউ পেজ এড করে সংজ্ঞাটা লিখে দিই। এখানে সংজ্ঞাগুলো খুব সিম্পল, আমরা চলো এখানে প্রথমে লিখি আগে সিস সমানু, আমরা লিখলাম সিস সমানু।
সো এখানে আমরা বলতে পারি তোমার হচ্ছে যে এরকম যে সদৃশ পরমাণু বা মূলকদ্বয় দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর একই দিকে থাকলে তাকে সিস সমাণু বলে। আবার তোমরা দেখতে পারো ট্রান্স সমাণু, সেম ভাবে তুমি সংজ্ঞাটা দিতে পারো। তো এখানে কি বলতে পারো বলো? এখানে বলতে পারো সদৃশ পরমাণু বা মূলকদ্বয় দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর বিপরীত দিকে থাকলে তাকে ট্রান্স সমাণু বলে। সো আশা করি তোমরা সংজ্ঞাগুলো বুঝতে পারছো, এগুলো লিখে নিও একটু কষ্ট করে। আমরা চলে এবার কিছু এক্সাম্পল দেখি। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করবো যে এদের আসলে নামকরণগুলোকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। আমরা তো অলরেডি নামকরণ সম্বন্ধে ইন ডিটেলস আলোচনা করছি, তাই না? তো আমরা চলে প্রথমে একটা যৌগ নিচ্ছি। এই যৌগটার নাম ধরো 1,2-ডাইব্রোমো ইথিন, এবং এখানে এটা এই সংকেত দেওয়া আছে যৌগটার। ঠিক আছে, চলো চলো আমরা এই যে এই যৌগটাকে আমরা দেখি। তাহলে প্রথমে এটা আগে জ্যামিতিক সমানতা গঠন করবে কিনা দেখো। এখানে CH Br ডাবল বন্ড আছে। তো আমি প্রথমে কার্বন ডাবল বন্ড কার্বন দিলাম এখানে, রাইট? এখানে কার্বন এবং কার্বন ডাবল বন্ড দিলাম। তো দেখো এটার সাথে একটা হাইড্রোজেন আছে এখানে, এখানের সাথে একটা বিআর আছে এখানে। তো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা বিআর। যদি আমি জিনিসটাকে এভাবে আঁকি তাহলে এটার নাম কি হয়ে যাবে? দেখো এটার নাম তো এটা আছে, তার মানে এটার নাম তো তোমার হচ্ছে যে 1,2-ডাইব্রোমো ইথিন আছে। এটা তো কোনো সন্দেহ নাই, 1,2-ডাইব্রোমো ইথিন। কিন্তু দেখো এক্ষেত্রে তুমি চিত্র আঁকার সময় হাইড্রোজেন গুলোকে পাশাপাশি দিছো না, আবার ব্রোমিন গুলোকে পাশাপাশি দিছো। জাস্ট নামের আগে তুমি কি লিখে দিবা? সিস লিখে দিবা। মানে এইটাকে তুমি নামের আগে কি লিখে দিবা বলো তো? সিস লিখে দিবা। তাহলে এই যোগের নাম কি হয়ে গেল? Cis-1,2-ডাইব্রোমো ইথিন। আচ্ছা ভাই, সিস না লিখলে কি হবে? নর্মালি তোমাকে যদি কোশ্চেনে যখন এই যৌগটার নাম করতে বলবে, মানে তখন তুমি জাস্ট 1,2-ডাইব্রোমো ইথিন লিখবা। তোমাকে যদি বলে আলোক সমাণু সহ দেখাও, সরি জ্যামিতিক সমাণু সহ দেখাও, তখন তুমি এইভাবে সিস এবং ট্রান্স দিয়ে নামকরণ করবে। এবার দেখো তো এটাকে তুমি অন্যভাবে আঁকতে পারতা না? তুমি চাইলে জিনিসটা কিভাবে আঁকতে পারতো? দেখো তো এখানে কার্বন, এখানে কার্বন, তোমার এখানে হাইড্রোজেন নিছো, এই হাইড্রোজেনকে এখানে রাখছো, এখানে তুমি ব্রোমিনকে নিছো, এখানে তুমি ব্রোমিনকে নিছো। তাহলে তুমি উল্টা করে আঁকছো। তাহলে এবার দেখো এখানে কি হবে নামকরণের জন্য? এখানে নামকরণের জন্য জাস্ট আগে ট্রান্স বসবে, আর এর পরবর্তী নামটা বসে যাবে 1,2-ডাইব্রোমো ইথিন বসে যাবে। সো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারতেছো। সো চলো আমি যেটা কাজটা করি, আমি এইটাকে একটু উপরে তুলে দিই, কারণ আমাদের একটু স্পেস দরকার। তারপর একটু সামান্য ছোট করে দিই। তারপরে তোমার এটাকে হচ্ছে আমরা একটু নিচে নামাই দিই এবং একটু ছোট করে দিই, জাস্ট যদি স্পেস দরকার একটু। আচ্ছা, তাহলে চলো এবার আমরা পাশেরটাকে নিয়ে কাজ করি। আমরা আশা করি প্রথমটা বুঝতে পারছি। পাশেরটা দেখো তো সেম ভাবে তুমি করতে পারো। যেমন এখানে এটা যোগের নাম কি? বিউট-2ইন। তাহলে দেখো এখানে তুমি ফার্স্টে কার্বন এই দুটাকে আঁকো। তাহলে এখানে একটা কার্বন আঁকলা, ডাবল বন্ড কার্বন, এখানে এই পাশে একটা দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, একটা CH3 আছে, তাহলে একটা CH3 আছে। সেম ভাবে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন এবং একটা CH3, তারপর তুমি হাইড্রোজেন আঁকলা। এই যোগের নাম কি ছিল? এই যোগের নাম ছিল বিউট-2ইন। তো জাস্ট এর নামের আগে কি বসাই দাও ভাই? সিস বসাই দাও। কেন সিস বসাবা? কারণ দেখো হাইড্রোজেন গুলাকে তুমি কি করছো ভাই? পাশাপাশি বসাইছো, এবং CH3 গুলাকে তুমি পাশাপাশি বসাইছো। আবার তুমি যদি উল্টা ভাবে বসাইতা, অপোজিট সাইডে, যেমন এখানে হাইড্রোজেনকে এখানে বসাইছো, এখানে CH3, এই পাশে CH3 কে বসাইছো, তখন এই যোগের নাম হইতো বিউট-2ইন। এবং তোমার হচ্ছে যে এখানে তার আগে কি বসাই দিবা? আগে জাস্ট তোমার এখানে ট্রান্স বসাই দিবা। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো। আমি তোমাকে তাহলে এই যে এগুলো আমি একটু করে করাই দিই। দেখো এই যৌগটার নাম কি হবে? পেন্টুইন না? তাহলে আমি জাস্ট এটা দেখো এখানে কি হবে? এখানে ডাবল বন্ড আছে এখানে। সো এখানে এটাকে আঁকো, কার্বন কার্বন ডাবল বন্ড। এটা এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত। সো একটা হাইড্রোজেন কিভাবে যুক্ত করে? একটা CH3 যুক্ত, একটা CH3 যুক্ত। তারপরে দেখো এই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন যুক্ত, একটা হাইড্রোজেন যুক্ত, আবার পুরা এটা যুক্ত, তাই না? CH2 CH3, তার মানে C2H5 যাকে আমরা বলি। তো এখানে দেখো এখানে তাহলে তুমি এই যোগের নাম কি লিখতে পারো? এটা তো প্রথম কথা, এটা হচ্ছে পেন্ট-2ইন, ঠিক আছে? আর এটা যেহেতু পাশাপাশি আঁকছো, তাহলে এটাকে তুমি বলতে পারো সিস-পেন্ট-2ইন, ঠিক আছে? তারপর দেখো তুমি যদি উল্টাভাবে আঁকতা, ধরো এখানে কার্বন কার্বন, ধরো এখানে হাইড্রোজেন দিলা, হাইড্রোজেনকে এখানে দিলা, এখানে তুমি CH3 কে তুলে দিলা, এখানে তোমার C2H5 কে রাখছো। তাহলে দেখো তো এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনটা অপোজিট সাইডে আছে। তাহলে এই যোগের নাম কি হবে? পেন্ট-2ইন তো ঠিক আছে, কিন্তু যেহেতু এবার অপোজিট সাইডে আছে, তাহলে এই যোগের নাম হয়ে যাবে তোমার হচ্ছে ট্রান্স-পেন্ট-2ইন। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। তাহলে চলো আমরা নেক্সট উদাহরণে যাই। এটাতে দেখো এখানে ডাবল বন্ড আছে এখানে। সো এখানে একটা C, ডাবল বন্ড C,
তারপর এটার সাথে দেখো একটা Cl যুক্ত, একটা তোমার এদিকে CH3 যুক্ত, তারপর এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত, একটা CH3 যুক্ত। দেখো তো এই CH3 এবং এই CH3 পাশাপাশি, তাহলে এটা কি? এই নামকরণটা লিখবা, লেখার আগে জাস্ট আগে দিয়ে একটা সিস বসাই দিবা। আবার তুমি যদি স্ট্রাকচারটাকে অন্যভাবে আঁকো, তার মানে CH3 কে উপরে তুলে দাও, এই CH3 কে এদিকেই রাখো, তোমার এখানে Clটাকে এদিকে দাও, হাইড্রোজেনটাকে এদিকে নামাই দাও, তাহলে এটা কিন্তু তোমার কত হয়ে গেল বলো তো? এটা কিন্তু তোমার ট্রান্স হয়ে গেল। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো। তো আমি যেটা বাড়ির কাজ দিব তোমাদেরকে, বাড়ির কাজ হচ্ছে যে এটা হচ্ছে নিজেরা করবা, স্ক্রিনশট নিয়ে ফেলো, এটাও তোমার নিজেরা করবা, এগুলো পারবা। সো যদি না পারো আমাকে জিজ্ঞেস করতে পারো। তারপরে এখানেও হচ্ছে যে আমরা দুটা এটা 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 চলো আমরা করে দিই। তাহলে এটা একটা যৌগ আছে সিনামিক অ্যাসিড। তো এখানে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড এখানে, তাহলে এটা কি লিখতে পারো? কার্বন কার্বন ডাবল বন্ড, একটার সাথে এইটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত, তারপর একটা C6H5 যুক্ত, C6H5। তারপর এটার সাথে দেখো একটা হাইড্রোজেন যুক্ত, একটা COOH যুক্ত। এটার নাম কি হবে? এটার নাম হবে সিস সিনামিক অ্যাসিড। নাম তো সিনামিক অ্যাসিড, কিন্তু এটার নাম তখন আগে জাস্ট কি বসে যাবে? একটা সিস বসে যাবে, কারণ এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন পাশাপাশি আছে। আবার ধরে এখানে তুমি কার্বন কার্বন ডাবল বন্ড দিলা, হাইড্রোজেনটাকে এদিকে রাখলা, এই হাইড্রোজেনটাকে এদিকে নিয়ে আসলা, তো C6H5, আর এখানে তুমি দিলা COOH। তাহলে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন অপোজিট সাইডে, এটা তখন নাম হবে ট্রান্স সিনামিক অ্যাসিড। ট্রান্স সিনামিক অ্যাসিড। আশা করি তোমরা জিনিসগুলো এখানে বুঝতে পারতেছো। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। এবার অনেকে বলে যে ভাই শুধুমাত্র দ্বিবন্ধন যুক্ত দিয়ে সিস ট্রান্স দেখাইছেন, এবার তাহলে আমাদেরকে একটা চাকরির দিয়ে দেখান। আমরা এখন একটা চাকরির দিয়ে দেখবো, চাকরির দিয়ে আসলে কিভাবে হয় চলো আমরা তাহলে দেখার চেষ্টা করি। সো বেসিক্যালি এটা সোজা, চলো আমরা দেখি। এখানে যেমন এখানে দেখো তো, এখানে কি লিখছে তোমার? এখানে 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। চলো আমরা তাহলে এটার ফিগার আঁকার চেষ্টা করি প্রথমে। দেখো ফার্স্ট আমরা আগে সাইক্লোপ্রোপেন আঁকবো। সাইক্লোপ্রোপেন মানে কি? কার্বন থাকবে কয়টা? 3টা থাকবে, এবং এটা চাকরিক, তার মানে এভাবে থাকবে স্ট্রাকচারটা। আচ্ছা, এরপরে দেখো 1,2 ডাইমিথাইল, তার মানে জিনিসটা কি? 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনের সাথে তোমার কি থাকবে? তোমার এখানে 2টা মিথাইল থাকবে, তাই না? জিনিসটা এটা, এটার মানে তো এটাই, ঠিক আছে? 1,2 ডাইমিথাইল। তাহলে নাম্বারিং করে চলো, এটাকে আমরা 1 নাম্বার দিলাম, এটাকে আমরা 2 নাম্বার দিলাম, এটা তাহলে 3 নাম্বার। তাহলে এই 1 নাম্বারের সাথে একটা মিথাইল থাকবে এবং 2 নাম্বারের সাথে তোমার একটা মিথাইল থাকবে, কারণ দেখো এখানে কি বলছে? 1,2 ডাইমিথাইল, তাই না জিনিসটা এখানে? তার মানে কি 1 নাম্বার এবং 2 নাম্বারের সাথে 2টা মিথাইল থাকবে ডাইমিথাইল। এটা আমরা নামকরণগুলো অলরেডি জানি। তাহলে এখানে দেখো এই জন্য 1 নাম্বারের সাথে একটা মিথাইলকে দিলাম, 2 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইলকে দিলাম, 3 নাম্বার যেহেতু নাই 3 নাম্বারে কিছু লিখলাম না, তাহলে 3 নাম্বারে 2টা হাইড্রোজেন বসবে। তো এই হাইড্রোজেনের এই কার্বনের হাত কয়টা? এই কার্বনের হাত হচ্ছে তোমার 4টা, তাহলে এখানে 1টা 2টা 3টা ইউজ হয়েছে, তাহলে একটা হাতে হাইড্রোজেন বসবে, এই হাতে একটা হাত বাকি, এখানে একটা হাইড্রোজেন বসবে। আশা করি তোমরা দেখো যৌগের স্ট্রাকচারটা বুঝতে পারছো। দেখো তো যৌগের স্ট্রাকচারটা বুঝতে পারছো কিনা? আমি যদি একবার রিপিট করি, দেখো এইখানে 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন ছিল। আমরা প্রথমে আগে সাইক্লোপ্রোপেন আঁকছি। সাইক্লোপ্রোপেন মানে কি? সাইক্লো মানে চাকরিক, প্রোপেন মানে 3 কার্বন, তাহলে 3 কার্বনের একটা চাকরিক যৌগ। তো 1,2 ডাইমিথাইল, তার মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিছি, এরপরে 1 এবং 2 এর সাথে 2টা মিথাইল যুক্ত করছি, এরপরে জাস্ট বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দিছি। সো দেখো তো এখানে তাহলে এই যে CH3 এবং এই যে CH3, এরা কিসে আছে? এরা পাশাপাশি আছে। হাইড্রোজেন এবং হাইড্রোজেন কিসে আছে? পাশাপাশি আছে। তাহলে এটাকে তুমি কি বলবা? সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। একদম সিম্পল জিনিস, তাই না ভাই? ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা একদম সোজা লাগতেছে। সাইক্লোপ্রোপেন। এবার দেখো তুমি যদি ট্রান্স আঁকতে যেতে কি করতা? স্ট্রাকচার চেঞ্জ করতা না, স্ট্রাকচারের যে মোটামুটি অনেক কিছুই ফিক্স রাখতা, জাস্ট একটা চেঞ্জ করতা। যেমন এটাকে ধরো তুমি নিচে নামাই দাও, এটাকে তুমি উপরে তুলে দাও, দ্যাট মিনস এখানে হাইড্রোজেন, এখানে তোমার CH3 দিয়ে দিলা, এখানে তোমার হাইড্রোজেন, এখানে তোমার CH3। তাহলে দেখো তো এবার উল্টা না? তাহলে জাস্ট নামের আগে কি বসবে? ট্রান্স বসবে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। এবার চলো আমরা নেক্সট আরেকটা যোগে যাই, এবং এই যোগটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমরা চলো বলতেছি। চলো প্রথমে আমরা আগে এদের স্ট্রাকচার আঁকি। এখানে 2টা কার্বন এবং ডাবল বন্ড, এখানে একটা, এখানে একটা কার্বন, এখানে একটা ধরো COH আছে, এর সাথে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা COOH আছে,
এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এটাকে তুমি কি বলতে পারো? সিস বিউটানোইক অ্যাসিড বলতে পারো। এটাকে বলতে পারো সিস বিউটা বিউটিন ডাইওইক অ্যাসিড। সরি, এটা কি হবে? সিস বিউটিন বিউটিন ডাইওইক অ্যাসিড হবে। আর এটা যদি তুমি আরেকটা সমাণু আঁকো তাহলে এটা কিরকম হবে? কার্বন কার্বন ডাবল বন্ড দিলা, সিওএইচটাকে ধরো এই পজিশনে রাখছো, এটাকে ধরো হাইড্রোজেনকে এই পজিশনে রাখছো, কিন্তু এই ক্ষেত্রে হাইড্রোজেনকে উপরে তুলে দিছো, সিওএইচটাকে এই পাশে নিয়ে আসছো। তাহলে এটা কি বলতে পারো? ট্রান্স বিউটিন ডাইওইক অ্যাসিড বলতে পারো, রাইট? এটা তো তোমরা আশা করি সবাই জানো। বিউটিন ডাই, এখানে আমি একটা ভুলে দিয়ে দিছি, হাইফেন হবে না, তাহলে এখানে হবে বিউটিন ডাইওইক অ্যাসিড। ঠিক আছে জিনিসটা? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো। এখানের মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে, এই এই যৌগটার মানে সিস বিউটিন ডাইওইক অ্যাসিডের আরেকটা স্পেশাল নাম আছে। আরেকটা কি আছে বলতো? স্পেশাল নাম। এটার স্পেশাল নাম হচ্ছে তোমার ম্যালোইক অ্যাসিড। স্যার এটার স্পেশাল নাম কি বলতো? সরি, ম্যালেইক। এটার স্পেশাল নাম হচ্ছে তোমার ম্যালেইক অ্যাসিড। একটু মুখস্থ রাখতে হবে জিনিসটা যারা মেডিকেলে পরীক্ষা দিবা। নর্মালি ইঞ্জিনিয়ারিং এ এই এই এত কঠিন আসে না, কিন্তু মেডিকেলে মাঝে মাঝে জিজ্ঞেস করে, তাও তোমরা সবাই মুখস্থ রাখতে পারো। তো এটা যোগটার নাম কি বলতো? ম্যালোইক অ্যাসিড। এবং এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার গলনাঙ্ক হচ্ছে তোমার ভাই 135°C। এটা গলনাঙ্ক কতটুকু বলতো? গলনাঙ্ক হচ্ছে তোমার 135°C। আবার এখানে যেটা আছে তোমার এখানে এই এই যৌগটার একটা স্পেশাল নাম হচ্ছে তোমার ফিউমারিক অ্যাসিড, মানে ট্রান্স বিউটিন ডাইওইক অ্যাসিডের আরেকটা স্পেশাল নাম হচ্ছে তোমার ফিউমারিক অ্যাসিড। একটু মুখস্থ রাখা লাগবে রে ভাই। তো এটা গলনাঙ্ক যদি দেখতে চাই, এটা গলনাঙ্ক কত? এটার গলনাঙ্ক হচ্ছে যে তোমার এখানে 287°C। 200, আমি যদি একটু হ্যাশ দিয়ে লিখি তাহলে এটার গলনাঙ্ক হচ্ছে তোমার 287°C। আচ্ছা, এখান থেকে আমরা স্পেশালি দেখতেছি যে এই সিসের গলনাঙ্ক থেকে সিস সমানো গলনাঙ্ক হচ্ছে 135, ট্রান্স সমানো গলনাঙ্ক এখানে দেখলাম 287। তাহলে কারটা বড়? ট্রান্সেরটা বড় না? তো স্বভাবতই আমাদের মনে একটা কোয়েশ্চন থাকে যে ট্রান্সের গলনাঙ্কটা আসলে বেশি কেন বা সিসের গলনাঙ্কটা আসলে কম কেন। চলো আমরা এগুলো এখন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো আমরা এখন কিছু জ্যামিতিক সমানোদয়ের সাধারণ ধর্ম পড়বো এবং এখানে আমরা ব্যাখ্যা দিব। দেখো, আমরা বলতেছি জ্যামিতিক সমানোদয়ের সাধারণ ধর্ম। তো এখানে কিছু বৈশিষ্ট্য লেখা আছে, রাইট? এখানে কিছু বৈশিষ্ট্য লেখা আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে সুস্থিতি, একটা হচ্ছে গলনাঙ্ক, একটা হচ্ছে তোমার স্ফুটনাঙ্ক। প্রথমে আমরা আগে তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে এরকম তিনটা বড় বড় গ্যাপ কেন দেওয়া? কারণ এই ক্ষেত্রে তিনোটার আনসারই সেম। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে তোমার লিখবো আমরা কম, আর সিস ট্রান্স সমানোর নিচে আমরা লিখবো বেশি। তার মানে সিস সমানোর নিচে আমরা কম লিখলাম, ট্রান্স সমানোর নিচে আমরা বেশি লিখলাম। এটা মানেটা কি? সিস সমানোর সুস্থিতি কম, ট্রান্সের সুস্থিতি বেশি। গলনাঙ্ক সিস সমানোর কম, ট্রান্সের বেশি। স্ফুটনাঙ্ক সিস সমানোর কম, ট্রান্সের বেশি। তো এতভাবে তুমি অনেকে কি করে যে তিনটা দাগ টানে এরপরে কম 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 লিখে, বেশি 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 লিখে। তো এটা তো তোমার মুখস্থ করতে কষ্ট। ডাইরেক্ট মুখস্থ রাখবা যে সিসের সুস্থিতি, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম, ট্রান্সের বেশি। কোয়েশ্চনটা হচ্ছে কেন? চলো আমরা তাহলে ব্যাখ্যা করি জিনিসটা। এখানে দেখো, ধরো তোমার কাছে আমি একটা প্রথমে সিস সমানো চিন্তা করতেছি। আমি প্রথমে এখানে একটা সিস সমানো চিন্তা করে চলো। দেখো তো খুবই ইজি ব্যাখ্যা, একটা ব্যাখ্যা পারলে তুমি বাকিগুলো পারবা। ধর এখানে কার্বন, এখানে কার্বন, এখানে ধরো হাইড্রোজেন আছে, এখানে ধরো হাইড্রোজেন আছে, এখানে ধরো তোমার CH3, এখানে ধরো তোমার CH3। সো বেসিক্যালি বলতো এইখানে যে হাইড্রোজেনটা আছে, এখানে হাইড্রোজেন আছে, পাশাপাশি আছে। আবার এটা যে CH3, এইটা এবং এটা কি আছে বলতো? পাশাপাশি আছে, রাইট? সো এখানে দেখো, এখানে কি হয় আমি তোমাকে জিনিসটা বলি। তুমি সবসময় সায়েন্সের একটা জিনিস পড়ে আসছো যে সমধর্মী বা সেম জাতীয় জিনিসগুলো পরস্পরকে কি করে বলতো? একে অপরকে বিকর্ষণ করে, তাই না? দূরে ঠেলে দিতে চায়। তাহলে বেসিক্যালি এখানে যেটা হবে সেটা হইতেছে যে এইখানে যেহেতু হাইড্রোজেন আর এটাও যেহেতু সেম হাইড্রোজেন, সিসের মধ্যে কি পাশাপাশি থাকা মানে কি কাছাকাছি আছে। তো এরা একজন আরেকজনকে সরাই দেয়, যেহেতু এরা সমধর্মী মানে সমজাতীয় বা সদৃশ, তাই এরা একজন আরেকজনকে সরাই দেয়। আমরা সবাই জানি যে নিয়ম এটাই যে একই ধর্মীয় জিনিস পরস্পরকে কি করে বলতো? বিকর্ষণ করে বা দূরে ঠেলে দিতে চায়। আবার এও দূরে ঠেলে দিতে চায়। তা আলটিমেটলি একজন আরেকজনের ধাক্কায় এই যৌগটা একটু নড়বড়ে হয়ে যায়। মানে এখানে যেহেতু ধাক্কা ধাক্কি চলে, মানে এরা একজন আরেকজনকে দূরে ঠেলে দিতে চায়, তাই এখানে ধাক্কা ধাক্কি চলে, একটু নড়বড়ে হয়ে যায়। মানে এই যৌগের সুস্থিতি তখন কমে যায়। নড়বড়ে হয়ে যাওয়া মানে কি? এই যৌগের সুস্থিতি কি হয় বলতো? কমে যায়। তাই এখানেই বলা হচ্ছে জন্য যে সিস সমাণুর সুস্থিতিটা কি থাকে বলতো? কম থাকে।
আর তুমি যদি উল্টাভাবে যদি ট্রান্স সমানোর জন্য যদি দেখো, ট্রান্স সমানো, দ্যাট মিনস ধরো এখানে হাইড্রোজেন, এখানে তোমার CH3, এখানে ধরো তোমার হচ্ছে যে CH3। তো এবার এটা দূরে দূরে আছে না, তো এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন এটা কিসে আছে বলো তো, দূরে দূরে আছে। আমরা জানি যে কোনো জিনিস যখন দূরে চলে যায় তখন তারা আবার কাছে আসতে চায়, তখন তারা আবার একজন আরেকজনকে টেনে ফেলে। দেখো এই জিনিসটা তুমি কোথায় পড়ে আসছো, এই জিনিসটা তুমি পড়ে আসছো হচ্ছে যে স্থিতিস্থাপকতা। তোমাদের একটা চ্যাপ্টার ছিল ফিজিক্সের মধ্যে 7 চ্যাপ্টার ফার্স্ট ইয়ারের, ওইখানে জিনিসটা আমরা এমনই বলছিলাম যে কণাগুলো যখন খুব কাছে আসে তখন এরা একজন আরেকজনকে বিকর্ষণ করে, কিন্তু কণাগুলো যখন আবার দূরে চলে যায় তখন আবার একজন আরেকজনকে আকর্ষণ করে। মানে কাছে থাকলে বিকর্ষণ করে, দূরে চলে গেলে আকর্ষণ করে। তার মানে যেহেতু দেখো ট্রান্সের ক্ষেত্রে যেহেতু এই হাইড্রোজেন গুলা দূরে চলে গেছে তখন একজন আরেকজনকে আকর্ষণ করবে, অনুরূপভাবে এই CH3 তেও দূরে চলে গেছে, তো এরা একজন আরেকজনকে আকর্ষণ করবে। তো আকর্ষণ করার কারণে এই যৌগটার স্টেবিলিটি বেড়ে যাবে। এই যৌগটার কি হবে বলতো, এই যৌগটার স্টেবিলিটি, যেটাকে আমরা বলি সুস্থিতি, এটা কি হবে বলতো, এটা সুস্থিতিটা বেড়ে যাবে, রাইট, মানে বেশি হবে জিনিসটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো সিস সমানুর কেন সুস্থিতি কম এবং ট্রান্সের সুস্থিতি কেন বেশি। কারণ সিসের ক্ষেত্রে কি হয়, সমজাতীয় জিনিসগুলো পাশাপাশি থাকে, একজন আরেকজনকে বিকর্ষণ করে, তাই স্টেবিলিটি কমে যায়। ট্রান্সের ক্ষেত্রে কি হয়, ট্রান্সের ক্ষেত্রে সমজাতীয় জিনিসগুলো দূরে দূরে থাকে, অপোজিট সাইডে থাকে, তাই এদের মধ্যে আকর্ষণ হয়। আচ্ছা, এবার আসছে যে গলনাঙ্কর কথায়। তো এবার তুমি জিনিসটা চিন্তা করো যে সিসের হচ্ছে ভাই সুস্থিতি কম, তাই না? সিসের হচ্ছে কি, সুস্থিতিটা কম, মানে এ হচ্ছে নরবরে। তাহলে একে যদি তুমি সামান্য পরিমাণে তাপও দাও তাহলে জিনিসটা কিন্তু ভেঙে যাবে, তাই না? জিনিসটা কিন্তু গলে যাবে। তো গলনাঙ্ক জিনিসটা কি, গলাতে যে তাপমাত্রা প্রয়োজন, তাই না? তো যেহেতু সিস হচ্ছে তোমার নরবরে, তাই একে কিন্তু কম কম যদি তুমি তাপমাত্রাও দাও তারপরেও কিন্তু এটা কি হবে, গলে যাবে। কিন্তু ট্রান্স যেহেতু তোমার অনেক বেশি সুস্থিত, তার এটাকে কিন্তু কম তাপমাত্রা দিলে গলবে না, এটা কিন্তু বেশি তাপমাত্রায় গলবে, তার এটা গলনাঙ্ক বেশি, এটা গলনাঙ্ক কম। সেম ভাবে তুমি স্ফুটনাঙ্ককেও ব্যাখ্যা করতে পারো, যেহেতু সিসের সুস্থিতি কম, মানে সিস যেহেতু একটু নরবরে, তার এটার স্ফুটনাঙ্ক কম হবে, মানে ফুটাতে এটাকে কম কম আমার তাপমাত্রা দিতে হবে। কিন্তু ট্রান্সের ক্ষেত্রে যেহেতু সুস্থিতি আছে তাই এটাকে বেশি দিতে হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো এটাই হচ্ছে যে মোটামুটি এই ছকের মধ্যে বুঝার জিনিস। বাকি যে জিনিসগুলো আছে এটা আমাদের একটু মুখস্থ করা লাগবে। আমি তোমাকে জিনিসটা দেখাই দিই কি কি তুমি মুখস্থ করবে এখানে, কারণ তুমি সব বুঝতে গেলে আসলে তোমার পরীক্ষা সিলেবাস কভার করা পসিবল না। আমরা জাস্ট 3টা বুঝলাম, রাইট? এই 3টা হচ্ছে স্টার মার্কস দিয়ে রাখতে পারো, এখান থেকে কোয়েশ্চন দেয়। আচ্ছা, তারপর দেখো এখানে আছে অভ্যন্তরীণ শক্তি, দহন তাপ, দ্রাব্যতা, ডাইপোল মোমেন্ট বা দ্বিপোল ভ্রামক। তো এদের ক্ষেত্রে সিসের ক্ষেত্রে এগুলো হচ্ছে আবার বেশি, চারোটাই, আর এর ক্ষেত্রে হচ্ছে কম। আবার এরা হচ্ছে যে এই আরেকটা অ্যাসিড হাইড্রাইড গঠন সিস সমানু করে, আর এটা হচ্ছে তোমার করে না। ঠিক আছে, ট্রান্স সমানে কি করে না, এই তোমার অ্যাসিড হাইড্রাইড গঠন করে না। তবে এটা জেনে রাখতে পারো যে উচ্চ তাপমাত্রায়, মানে তাপমাত্রাকে যদি তুমি অনেক বাড়াই দাও তাহলে সেটা এই তোমার হচ্ছে অ্যাসিড হাইড্রাইড গঠন করে। তো এই যে এই চারটা কেন বেশি কেন কম বা হাইড্রাইড কিভাবে গঠন করে, এগুলা নিয়ে আমাদের আসলে তেমন কিছু পড়ার দরকার নাই, কারণ এই জিনিসগুলো হচ্ছে একটু হায়ার লেভেলের জিনিস। সো তাহলে আজকে এতটুকুই থাক, তাহলে সবাই ভালো থাকবেন। আমি আশা করছি সবাই সব টপিক বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা কারো ভালো লাগে, যদি কিছু বোঝা যায় তাহলে লাইক করতে পারো ভাই, তো এটা বন্ধুর সাথে শেয়ার করতে পারো, বা তুমি চাইলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারো যদি তোমার ইচ্ছা হয়। এখানে ডেইলি আমরা আপলোড দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।